হ্যালো ভিউয়ার্স, আলোর ডায়েরি চ্যানেলের পক্ষ থেকে আমি মাইতি। প্রতিদিন নতুন নতুন মাফিয়া ও হ্যাকারের গল্প শুনতে চাইলে আমাদের আলোর ডায়েরি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন প্লিজ। ধন্যবাদ সবাইকে। অগ্নির বাচ্চা, তোর সাহস কিভাবে হলো আমার পথ আটকানোর? সরে দাঁড়া, নইলে ভালো হবে না বলে দিচ্ছি। এই মামা, এদের উপর দিয়ে রিকশার টান মারেন। এরা বাঁচার যোগ্য না, এক একটা অপদার্থ। এই যে আমার দিলের রানী বেলি ফুল, আর কত রাগ ধরে থাকবি ছেড়ি? এখন একখান মাফ করে দে, তোর কসমটাকে কইতেছি, আর কোনোদিন এরকম কাম করুম না। এই খবরদার, আমার কসম কাটবি না। আমি জানি তুই জীবনেও শোধরাবি না। বল, পারবি তুই তোর এই গুণটা আমি স্বভাব ছাড়তে? বল, পারবি? আরে বুঝোস না খেলা, এই তুই আওয়ার আগে থেকে তো আমি এটিতে জড়াই গেছি, এখন চাইলেও ছাড়া যাইতো না। না ছাড়তে পারলে আমার সামনে আসবি না। তোর মতো হাত ভাঙার সাথে কথা বলার ইচ্ছা নাই আমার। এই হাত ভাঙা করবি না, ডাক্তার কইছে 1 সপ্তাহে ঠিক হয়ে যাইব। তাহলে যতদিন পর্যন্ত তোর এই ভাঙা হাত ঠিক না হবে ততদিন পর্যন্ত আমার সামনে আসবি না। যা, দূর হ, যা। যদি সামনে আসিস তাহলে তোর আরেক হাতও আমি ভেঙে দিব। ওই মামা, রিক্সা চালান। বেলি বলার সাথে সাথে রিক্সাওয়ালা রিক্সা চালানো শুরু করে। পিছন থেকে অগ্নি বলে, ওই বেলি ফুল শূন্য রাখ, আজকে ফোন না ধরলে তোর খবর আছে। সে কথা শুনে না বেলি, আর শুনলেও সে অগ্নির হুমকিকে পাত্তাও দিবে না। বেলি যাওয়ার পর অগ্নি ওর সাথে ছেলে পেলেদের নিয়ে টাং দোকানে বসে পকেট থেকে সিগারেট ধরায়। দৃষ্টি তার বেলি যেদিক দিয়ে গিয়েছে সেই রাস্তার দিকে। এই মেয়েটা তার প্রাণ। এই 1 বছরের প্রেম সম্পর্ক তাদের। বেলি আর অগ্নি দুজনেই এতিম, তাই হয়তো বিধাতা তাদের এক করেছেন। অগ্নিকে সবাই বকাটে আর গুন্ডা বলেই চেনে, চাইলেও এসব ছাড়তে পারে না সে। কারণ যে একবার খারাপ কাজের সাথে জড়িয়ে যায় সে চাইলেও ভালো পথে আসতে পারে না। আর বিল্লাল ভাই তাকে ছোট থেকে মানুষ করেছে, তাই সে বিল্লাল ভাইয়ের সাথে চাইলেও বেইমানি করতে পারবে না। বিল্লাল সিদ্দিকের পুরান ঢাকার যত অবৈধ কাজ আছে সব তার আন্ডারে চলে। অগ্নি হলো তার ডান হাত। কয়দিন আগে এক জায়গায় মারামারি করতে গিয়ে হাতে আঘাত পায় অগ্নি, সে থেকে রেগে রয়েছে তার বেলি ফুল। বেলি ভার্সিটিতে পড়াশোনা করে, মেয়েটি প্রচুর রাগী, আর এই রাগের প্রেমেই পড়েছিল অগ্নি। গ্রামে চাচার বাড়িতে থাকতো বেলি, সেখান থেকে পড়াশোনার সুবাদে শহরে এসেছে। গায়ের রং উজ্জ্বল সাদা, কোঁকড়ানো চুল বলে কোমর পর্যন্ত লম্বা। যে কোনো পুরুষেই তার রূপের প্রেমে পড়তেই বাধ্য। যখন নতুন এই শহরে এসেছিল তখন বিপাকে পড়তে হয়েছিল তাকে। বকাটে ছেলেদের পাল্লায় পড়তে হয়েছিল, তবে সেও কম ছিল না। তাদেরকে তাদের মুখের উপর জবাব দিত। অগ্নি মারামারি কাটাকাটি হাজার করলেও মেয়েদের কখনো জ্বালায়নি সে। তবে বেলির প্রেমে কিভাবে যেন সে পড়ে গেল। সে থেকে বিভিন্নভাবে চেষ্টা করতে থাকে বেলিকে পটাতে। অবশেষে একটা সময় বেলি তার প্রেমের প্রস্তাব গ্রহণ করলো। যাক, অবশেষে কলটা ধরিয়ে ফেললি। তোর সাথে আজাইরা কথা বলতে কল দেই নাই। তাহলে কল দিছিস কেলা? শোন, আমার বাড়িতে আয়। নেশা করছিস নিহি? আজাইরা কথা বলবি না, আগেই বলে দিচ্ছি। এখন শোন, লাস্ট যে টি শার্ট দিচ্ছি ওইটা পইরা আয় রাত 12টার আগেই। বলেই বেলি কল কেটে দিল। নিস্তব্ধ ছাদের আশেপাশে ল্যাম্পপোস্টের আলো ছড়ানো। হঠাৎ বেলি কেন ছাদে আসতে বলল অগ্নির মাথায় আসলো না। অগ্নি ছাদে রেলিং ধরে দাঁড়ালো। ব্যস্ত শহরের মানুষ এখনো রাস্তায় চলাফেরা করছে। শহরের কোলাহল রাতকে দিন বানিয়ে রাখে। এখন ঘুমানোর সময়, অথচ সবাই যেন যার যার কাজে ব্যস্ত। এই ভাবনার মাঝে একজোড়া হাত আস্তের উপর ধাক্কা মারল। ওয়াও! উচ্চ শব্দে হেসে উঠল বেলি। ধাক্কাটা সেই মেরেছে, তবে আস্তে, ভয় দেখানোর জন্য। অগ্নি মুগ্ধ চোখে বেলির দিকে তাকায়। এই মেয়েকে যতই দেখে ততই তার চোখে মুগ্ধতা ছড়ায়। এই মেয়েকে আজীবন এক ধ্যানে দেখে যেতে পারবে সে। এই, তুমি কি ভয় পাওনি? হ্যাঁ পাইছি, দেখ শরীর কাঁপছে। আয়, তোরে একটু জড়ায় ধরি, ভয় কইমে যাইব। দেখ অগ্নি, ভালো মুডে আছি, রাগাইস না। আচ্ছা এখন ক, ডাকছস কেন? চোখ বুঝ। কেন আমার ধাক্কা দিবি? দিব।
তবে সঠিক সময় আসুক। এখন তুই চোখ বুঝ। বলে অগ্নির চোখে হাত দিল বেলি। অগ্নির চোখ বুঝে নিল। তার বেলি ফুলের আদেশ বলে কথা। বেলি অগ্নিকে নিয়ে একটি টেবিলের সামনে বসলো। হ্যাপি বার্থডে টু ইউ মাই লাভার বয়। চোখের সামনে কেক দেখে অবাক হলো অগ্নি। আজ তার জন্মদিন? তার আবার জন্মদিন আছে নাকি? সে নিজেই তো জানে না, তাহলে এই মেয়ে কিভাবে জানলো? এই আমার জন্মদিন এলে কোন জায়গার থেকে? আমি আনছি আসমান থেকে। মজা নিতেছোস? আরে এমন করতেছো কেন? ভাবলাম তোর জন্মদিন কবে আমরা কেউই জানি না, তাহলে একদিন বানিয়ে নিলেই তো হয়। আমার কাছে টাকা ছিল, তাই আজকেই বানিয়ে ফেললাম, সুন্দর না? আজাইরা টাকা খরচ করছো সুদাই। এই, আর একটা কথাও বলবা না। কত শখ করে আয়োজন করছি তুমি জানো। বেলি আবারও রেগে যাচ্ছে ভেবে অগ্নি কথা পাল্টালো। আচ্ছা থাক থাক, রাখিস না। আয় কেক কাটমো। হুম। বেলি আর অগ্নি একজন আরেকজনকে কেক খাইয়ে দিল। তারপর বেলি প্যাকেট থেকে কাচ্চি বিরিয়ানি বের করে অগ্নির হাতে ধরিয়ে দিল। অগ্নি কাচ্চি হাতে নিয়ে বেলিকে বলল, একটু খাই দিলেই তো পারোস। হাত আছে আপনার জনাব, নিজের হাতে খেয়ে ফেলেন। আপনার হাতে খাইয়া একদিন নিজের ধন্য করবো যে মহারানী। আপনার এই ইচ্ছে আজীবন অপূর্ণ থাকবে সাহেব। আচ্ছা দেয়া যাইব কেজিতে। আচ্ছা এখন গিলেন, গিলে বিদায় হন। আয় না নিকে কইরা হালাই। আবারও কতবার বলছি, যেই দিন সময় হবে সেই দিন আমি নিজেই বলবো। তোর সময় হইব কবে কত? আজ 1 বছর ধইরা এক কথাই কইতেছস। আজীবন বলবো। তোর সমস্যা? না, আমার কি সমস্যা হইব? আমার তো তুই লগে থাকলেই হইব, আর কিচ্ছু লাগবো না। আর যদি না থাকি? এমন দিন কোনোদিন আইতে দিমুই না। আমাদের যা চাই তা সব সময় পাই না, কথাটা মাথায় রাখিস। কিন্তু আমি তোরে পামুই, যেমনি হোক, কথাটা মাথায় রাখিস। হয়েছে হয়েছে, এখন খান, পরে কথা বইলেন। দুপুরের উত্তপ্ত রোদে একটি কৃষ্ণচূড়ার গাছের নিচে পাইকে হেলান দিয়ে কাত হয়ে শুয়ে আছে অগ্নি। এই তো আর মাত্র 10 মিনিট পর তার বেলিফুল সামনের ওই বড় গেট দিয়ে বের হবে। অগ্নি নিজে বেশি পড়াশোনা করতে পারেনি, তবে সে তার বেলিফুলকে অনেক পড়াবে। তার বেলিফুলের সব ইচ্ছে সে পূরণ করবে, এইটাই তার ইচ্ছা। ও হে, তারও একটি ইচ্ছা আছে, আর সে ইচ্ছেটি হলো তার একটি সুখের সংসার হবে। তার বেলি ফুলকে নিয়ে অনেকগুলো বাচ্চা কাচ্চা থাকবে, তাদের নিয়ে অগ্নি খেলবে, তাদের খাইয়ে দিবে, আরও কত কি। শুধু বিয়েটাই হোক, এরপর তার ইচ্ছে সে পূরণ করবেই। অগ্নির ভাবনার মাঝেই বেলির সামনে এসে হাতের চুটকি মেরে রাগি সরে বলল, কি ব্যাপার, কোন মেয়ের ধ্যানে ছিলে? কি কইলি বুঝতে পারি না কে? ও আচ্ছা, এখন বুঝতে পারছো না? আমি এখানে থাকতে কার ধ্যান ছিল? দ্রুত উত্তর দাও, কার কথা ভাবছিলে? আমাকে বাচ্চা কাচ্চার কথা ভাবতেছিলাম। কি? আয় না নিকে কইরা হালাই। বিয়ের পর তোর যা মন চায় তাই করিস। আবার? হুম, রাজি হয়ে যা না আমার বেলি ফুল। এখন চলো, অনেক রোদ মাথা ঘুরাচ্ছে। বিয়ের কথা শুনলেই তোর মাথা ঘুরেই কেন বুঝতে পারি না। বোঝা লাগবেও না, চলো, না হলে আমি রিকশায় গেলাম। আরে বেডি চেতস খেলা, উঠ পিছনে বয়। বেলি পিছনে বসে পড়ে। এই ঝগড়া তাদের নিত্যদিনের সঙ্গী। ঝগড়া দিয়েই তো তাদের প্রেম শুরু হয়েছিল, সেখান থেকে কিভাবে যে পুরনো এই সম্পর্ক তৈরি হয়ে গেল। আকাশেতে লক্ষতারাত চাঁদ কিন্তু একটারে। এই চুপ চুপ ভাই, ভাবির লগে কথা কইতেছেন এহেন আওয়াজ শুনলে পরে খবর আছে আমাগো। শিহাবের কথা শুনে রকি চুপ হয়ে যায়। আসলেই তাদের গানের আওয়াজ ও পাশে বেলির কাছে গেলে অগ্নি এসে সবগুলোকে খুন করবে, তাই সবাই নীরবতা পালন করতে লাগলো। তবে অগ্নি আর বেলির কথা যেন শেষ হওয়ার নয়, তাই বিরক্ত হয়ে রকি ফিসফিস করেই বলল, চল তাহলে ঘুমাইতে জায়গা, আমার গো হেনে থাকা কি লাভ, কালকে আড্ডা দিবনি, আজকে হেনে থাকা নীরবতা পালন করার মাইনে হয় না। রকির কথা শুনে তুফান বলল, চুপ থাক, ভাই কইছে দরকারি কথা আছে, হই নাই তারপর যাই। তুফান, একটা কয়েল জ্বালা, আমার রক্তের দাম মেলা। এই হালার মশা বুঝবার পারে না।
হ্যাঁ, আমারে তুঙ্গ চাকর পাইছ নিহি। আর ছাদে কয়েল কোঠায় জ্বলায়। আমি জ্বালাই, তোর কোনো সমস্যা? হো সমস্যা, তোর দরকার তুই জ্বালাইয়ালে। এই তোর সমস্যা কি? আমি যে আমার বেলি ফুলের লগে কথা কইতাছি, তোরা দেহস না? তাও তোরা কানের কাছে প্যান 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 করতাছিস কেলা? ভাই, আমি না ও। এই চুপ, একটা আজাইরা কথা শুনবার চাই না। কাজের কথায় আয়। সাবু উদ্দিন নাকি আবারও বিল্লাহ ভাই এর লগে ঝামেলা পাকাবার চাইতেছে। হ ভাই, উইটায় মেলা বাড়াবাড়ি কইতাছে। আচ্ছা, আগে বিল্লাহ ভাই এর লগে কথা কইয়া দেই কি কয় ওই হালার। একটা ব্যবস্থা করা লাগবো জলদিহি। এখন তোরা বাড়িতে যা। আচ্ছা ভাই। বলে শিহাব, রফকি আর তুফান চলে গেল সেখান থেকে। এই তিনজন অগ্নির ভাইয়ের মতো, এরা সবাই অগ্নির আশেপাশে থাকে। ওরা চলে যেতে অগ্নি ছাদের রেলিংয়ে বসে ব্যস্ত শহর দেখতে থাকে। পুরান ঢাকার একটি দোতলা বাড়ির ছাদের ছোট্ট একটি রুমে থাকে সে। সে চাইলেই একটি সুন্দর রুম থাকতে পারে, তবে ছোট থেকেই সে এই রুমে থেকেই অভ্যস্ত, তাই এই রুমেই থাকে। তবে বেলির সাথে বিয়ের পর সুন্দর একটা রুম নেবে বলে পরিকল্পনা করেছে। পরন্ত বিকালে লেকের পাড়ে বসে আছে অগ্নি আর বেলি। অগ্নি অনেকক্ষণ ধরে খেয়াল করেছে বেলির মন খারাপ, কিন্তু জিজ্ঞাসা করার পর বেলি বলেছে কিছুই হয়নি। তারপর থেকেই দুজন নীরবতা পালন করছে। হঠাৎ বাদামওয়ালাকে দেখে অগ্নি বাদাম কিনে এনে বেলির হাতে দেয়। বেলি বাদাম মুখে পুরে বলল, আজ ঋতু ভাবিকে দেখতে গিয়েছিলাম। ঋতু বিল্লালের বউ। বেলির সাথে অগ্নির প্রেমের সম্পর্কের কথা শুনে তিনি বেলিকে দেখতে চায়। বেলিকে দেখার পর থেকে ঋতু বেলি বলতেই পাগল। বেলি মেয়েটাই এমন, যার সাথে কথা বলে ভাব জমিয়ে ফেলে। বেলি মাঝে মাঝেই তাদের বাসায় যায়। অগ্নি বাদাম বেছে দিতে দিতেই বলল, তো কিছু না। অগ্নি বেলির মুখটা নিজের সামনে তুলে ধরে। বেলির চোখ কেমন টলমলে। সেই অশ্রুসিদ্ধ চোখ অগ্নির বুকে গিয়ে বিঁধল। উদ্বিগ্ন গলায় জানতে চাইল, এই কি হয়েছে তোর? ক, এ কি কইছে? কোন হালার বুকে এত পাড়া যে আমার বেলি ফুলের চোখে জল আনছে? আমি বললে বিশ্বাস করবা? শান পাট্টি ধৈর্য আলামো, তোরে বিশ্বাস করুম না কেলা? তোরে তো আমার পুরো দিলটাই দিয়ে দিছি, তাও কোষ তোরে বিশ্বাস করুম কি না? বিল্লাল ভাই আমার দিকে খারাপ নজরে তাকিয়েছে। বেলি গালের থেকে হাঁস সরিয়ে ফেলে। অগ্নি, হ্যাঁ সে তো জানে বিল্লালের চরিত্র ভালো না, কিন্তু তাই বলে তার বেলির দিকে তাকাবে? বিল্লাল তো তাকে ভাই বলে ডাকে, তাহলে কিভাবে সে ভাইয়ের প্রেমিকার দিকে কোন নজর দিল? আচ্ছা, এটা কি সত্যি নাকি বেলির ভুল ধারণা? হয়তো বেলির বুঝতে ভুল হয়েছে, তাই বলে। দেখ বেলি, তোর হয়তো কোনো জায়গায় ভুল হইতেছে। বিল্লাল ভাই জানে আমি তোরে কত ভালোবাসি। তোর দিকে কোনো কুনজর দিতে যাইব না। এই জন্যই বলতে চাইনি। জানো, একটা মেয়ে যতই বোকা হোক, কেউ তার দিকে নজর দিলে সে ঠিকই ধরে ফেলে। অগ্নি মাথা চুল টেনে ধরে, তারপর বলে, আচ্ছা, আমার এই ব্যাপারটা দেখবার দে। এখন চল তোর দিয়ে আই। আগে বলো, আমার কথা বিশ্বাস করো না? ধমক দিয়ে ওঠে অগ্নি। বেলি, তোরে কইছি আমার এই বিষয়টা দেখবার দে। এখন চল যাই, আমার আরো কাম আছে। বেলি আর কিছু বলে না। অগ্নি বাইকে উঠে বসে। টেবিলে বিভিন্ন কাগজপত্রের ছড়াছড়ি, তার মাঝে আছে কিছু সিগারেটের প্যাকেট আর বিভিন্ন ব্র্যান্ডের মদের বোতল। টেবিলের দুই প্রান্তে দুই চেয়ারে বসে আছে দুইজন মানব। দুইজনের হাতে জ্বলন্ত ধোঁয়া উড়ানোর সিগারেট। সেই ধোঁয়ার ছোট ঘড়িতে বিচ্ছিরি একটি গন্ধ তৈরি হয়েছে। এটি বিলালের চেম্বার। এখানে বিলালের অবৈধ ব্যবসার আলোচনা হয়। এখানে বিলালকে বেশি সময় পাওয়া যায়। একটু আগে অগ্নি এসে সবাইকে বের করে দিয়েছে। সে একান্তে কথা বলতে চায় বিলালের সাথে, কিন্তু সবাই বের হয়ে যাওয়ার পর কিছু না বলে সিগারেট জ্বালায়। সেই থেকেই এখানে নীরবতা চলছে। বিলালও কিছু না বলে সিগারেট জ্বালায়। কিছু সময় অতিবাহিত হওয়ার পর বিলাল নীরবতা ভেঙেই বলে ওঠে, এখন কি হয়েছে? সবাই রে বাইর করে দিলি কেল্লা? হাতে সিগারেটের শেষ টান দিয়ে অগ্নি বলল, আমার কানে একটা খবর আইলো যা আমি মানবার পারতেছি না। এখন আপনি ছাড়া আর কেউ হাসা বলবার পারবো না। আর আমি জানি আপনি আমার হাসা কথা কইবেন। আমি কিন্তু আপনারা আমার ভাই মানি, তাই এখন যা জিগাম হাসাই বইলেন। জিগা, তোর লগে মিশা কথা কুমু কেলা? আপনি আমার বেলি ফুলের দিকে কুনজর দিছেন। আরে কি কস না কস?
দেখেন ভাই, মিশা কথা কইয়া লাভ নাই। আমি আপনারা আপনার থেকে ভালো করে চিনি, তাই হাসা কথা কন। দেখ অগ্নি, তোর যখন কেউ ছিল না তখন আমি তোর পাশে ছিলাম। এখন বড় ভাই হিসেবে একটা জিনিস তোর কাছ থেকে তো চাইতেই পারি। ঘর কাঁপিয়ে হেসে উঠল অগ্নি। অগ্নির হাসিতে থতমত খেয়ে গেল বিল্লাল। হঠাৎ অগ্নির হাসির মানে বুঝতে পারল না সে। কিছুক্ষণ পর হাসি থামিয়ে অগ্নি বলে উঠল, কি চাই? বেলিকে চাই? হ, ওই আর কি। দেখ বেলির আমার ভাল লাগছে, তোরে দরকার হলে অন্য কাউকে আইনা দিবুনে। অগ্নি রহস্যময় হেসেই বল, জবান? হ, জবান। আচ্ছা ঠিক আছে, তাইলে আমি যারে কমু তারই দিবেন? হ, খালি একবার নাম কো, ওই বান্দিরে আমি তোর হাতে তুইলা দিব। আচ্ছা, তাইলে আজকে রাইতে আপনার বউরে আমার কাছে পাঠায় দেন, কালকে আবার ফেরত পাঠায় দেমনি। কথাটি শুনে বিল্লাল রেগে টেবিল থেকে উঠে দাঁড়ায়। রাগান্বিত গলায় বলে, এই শুয়োরের বাচ্চা, কারে কি কইতাছস তুই জানস? তোর কলজাসিরা হাতে ধরাইয়া দিব। আমার খাইয়া আমার লগেই নুমো খারামি। অগ্নিও এবার রক্তবর্ণ চোখে তাকায় বিল্লালের দিকে। রাগী সুরেই বলে ওঠে, কলজার কি দেখছেন? আরো অনেক কিছুই দেখবেন। ভালো ভালো কইতেছি, ওর থেকে দূরে থাকবেন, নাইলে আমি ভুলে যাবো আপনিকে। আর ভাববেন না আপনার লগে আমি পারুম না। একটা কথা মাথা রাখেন, আপনার থেকে আমার পাওয়ারও কম নাই। আর নিমক হারাম কারে কইলেন? আমি চাইলে আরো আগে আপনার বিরুদ্ধে চাইয়া আরো বেশি টাকা কামাবার পাইতাম, কিন্তু আমি চাই নাই। আপনার সাথে বেমানি হইব তাই। আর আপনি কি করলেন? সোজা আমার জানে হাত দিলেন। আপনি জানেন না ও আমার জান? যাই না এমন করতে পারলেন? আজ আপনি বইলা আপনার চোখ আপনার লগে আছে, অন্য কেউ হইলে ওই চোখ দিয়ে আমি বিরিং খেলতাম। অগ্নি একটু থেমে আবারও বলে, তবে পরের বার তাকাইলে আপনি কে তা আমি দেখুন না। আশা করি আপনি নিজের ভালো বুঝতে পারবেন। হঠাৎ বিল্লাল নিজের রূপ পরিবর্তন করলো। অগ্নি তার ডান হাত। অগ্নি চাইলে তাকে নিমিষেই ধ্বংস করতে পারে। তাই মুখে মেকি হাসি এনে বলল, দেখ, আমাকে মাঝে ভুল বুঝাবুঝি কইরা লাভ নাই। জানোস তো আমি মায়া মানুষের প্রতি একটু দুর্বল। আর আমি বুঝতে পারি নাই তুই বেলিরে নিয়ে এত সিরিয়াস। যা, তোরে কথা দিলাম, তোর আর তোর বেলির বিয়া আমি নিজের হাতে দিব। অগ্নি হঠাৎ বিল্লালের পরিবর্তন বুঝতে পারল না। তবে এখন বাড়তি ঝামেলা চাচ্ছে না সে, তাই বলল, আমাকে বিয়ে আপনার দেওয়ান লাগতো না, তবে ওর থেকে দূরে থাকবেন, কথাটা যেন মনে থাকে। বলে অগ্নি সেখান থেকে চলে যায়। অগ্নি যাওয়ার পর রাকিব সেখানে আসে। সে অগ্নিকে পছন্দ করে না, কারণ অগ্নি না থাকলে সমস্ত অবৈধ কাজের দায়িত্ব সে পাবে, যার ফলে বেশি টাকা ইনকাম করতে পারবে। রাকিব বলে, ভাই কি হয়েছিল? এত চিল্লাচিল্লির আওয়াজ হইল কেন? অগ্নির একটা সাইড করানো লাগবে। তুমি বিলাল ভাইয়ের সাথে ঝগড়া করে আসছো, এখন যদি সে তোমার কোনো ক্ষতি করে? ফলের ওপাশ থেকে বেলির ভয়ানক কণ্ঠ শুনে অগ্নির মেজাজ আরো খারাপ হলো। তাই রাগে সুরে বলল, দেখ, ফালতু বেচাল পারিস না তো। এই অগ্নি কাউরে ভয় পায়নি। তুমি বুঝতে পারছো না, আমার সত্যি খুব ভয় লাগছে। যদি তোমার কোনো ক্ষতি করে তাহলে আমার কি হবে? থমকায় অগ্নি। আসলে তার যদি কিছু হয় তাহলে তার বেলির কি হবে? এই প্রথম তার নিজের জীবন নিয়ে ভয় হলো তার। তাই কণ্ঠস্বর কিছুটা নরম করে বলল, টেনশন করস কেলা, কিছুই হইব না। আমি মরলে ওগো মেলার লস হইব, তাই আমারে কিছুই করতো না। তাই যেন হয়। আচ্ছা শোনো, ক। কালকে সকালে ইউসুফ ভাই আসবে, তুমিও আইসো। দুপুরে এখানেই খাইও। ইসুফ বেলির চাচার একমাত্র ছেলে ঢাকায় থাকে। তবে অফিস দূরে হওয়ায় নিজে একটি ফ্ল্যাট ভাড়া নিয়ে থাকে। মাঝে মাঝে বেলির সাথে দেখা করতে আসে। আচ্ছা আমনে, আর বাড়িওয়ালা এখনো উল্টোপাল্টা কিছু কয়? না, তোমাদের ধোলাই খেয়ে এখন আর কিছু বলে না। তবে সে তো তার হিসেবে ঠিকই আছে। একটা ছেলে আর একটা মেয়ে বিয়ের আগে ঘোরাঘুরি করলে তো খারাপ ভাববাটাই স্বাভাবিক। এত বুঝোস তাইলে নিকা করতে সমস্যা কোনে তোর? ওসব তুমি বুঝবে না। এখন রাখি, কালকে কথা হবে। চারিদিকে নিস্তব্ধতা ছড়ানো, নেই কোনো কোলাহল। রাতের এই সময় এই জায়গাটা নীরব থাকে। সেই রাস্তা দিয়ে হেঁটে চলছে অগ্নি। সারাদিন বিভিন্ন ব্যস্ততায় কেটেছে। এখন বাড়ি গিয়ে একটা কড়া ঘুম দিবে। হঠাৎ মনে হলো কেউ তার পিছু নিচ্ছে।
অগ্নি পা থামিয়ে পিছু ফিরতে তাকাতেই কেউ একজন তার পেটে ধারালো ছুরি দিয়ে আঘাত করে। হঠাৎ আঘাতের জন্য প্রস্তুত ছিল না, সামনে তাকিয়ে দেখে যে তাকে আঘাত করছে তার মুখে মাস্ক লাগানো। অগ্নিও পাল্টা আঘাত করার জন্য নিজের পকেট থেকে ছুরি বের করে, কিন্তু তার আগে আঘাতকারী ব্যক্তি তাকে ধাক্কা দিয়ে চলে যায় সেখান থেকে। অগ্নি কর্ণমতে নিজের পকেট থেকে ফোন বের করে রকিকে কল লাগিয়ে জানায় তাকে ছুরি দিয়ে আঘাত করা হয়েছে। আস্তে আস্তে তার চোখ নিভে আসে, ভেসে উঠে থাকে তার বেলিফুলের মুখশ্রী। মনে পড়ে তাদের একসাথে কাটানোর সুন্দর মুহূর্তগুলোর কথা। জ্ঞান হারাবার আগে কল লাগায় তার বেলিফুলের নাম্বারে, তবে ভাগ্য বুঝি তার সহায় হলো না। তার বেলিফুলের নাম্বার বন্ধ। মুখ দিয়ে অস্পষ্ট স্বরে শুধু একটি শব্দই বের হলো। ভালোবাসি আমার বেলি ফুল। অপারেশন থিয়েটারের দরজার ওপারে লাল বাতি জ্বলছে। প্রায় 1 ঘন্টা হলো অগ্নিকে ভেতরে নেওয়া হয়েছে। করিডোরের এক কোণায় চেয়ারে বসে আছে বেলি, মুখের উপর কান্নার দাগ শুকিয়ে গিয়েও আবারও ভিজে যাচ্ছে। চোখের পানি থামছে না কিছুতেই। অগ্নিকে হসপিটালে আনার খবর পেয়ে ছুটে এসেছে। তারপর থেকে একটা কথাও না বলে চুপ করে কাঁদছে। বেলির পাশে রকি আর ইসু বসে আছে। শিহাবরা বাহিরে গেছে, বেলি ওদের সহ্য করতে পারে না। হঠাৎ অপারেশন থিয়েটারের দরজা খোলার সাথে সাথেই বেলি তড়িঘড়ি করে উঠে দাঁড়ায়। দ্রুত পায়ে এগিয়ে গিয়ে ডক্টরকে ধরে উদ্বিগ্ন কণ্ঠে জিজ্ঞাসা করে, ডাক্তার, উনি ঠিক আছেন তো? ডক্টর হালকা হেসে বেলিকে আশ্বস্ত করতেই বলল, অপারেশন সফল হয়েছে, উনি এখন বিপদমুক্ত। আর কোনো সমস্যা হবে না তো? ডক্টর মাথা নেড়ে বলে, না, ছুরির আঘাত খুব গভীর ছিল না, ধারালো হলেও বেশি ভিতরে যায়নি। সম্ভবত তারা ওনাকে মারতে চায়নি। বেলি শ্বাস ফেলে আসে, যেন বহুক্ষণ পর প্রথমবার নিঃশ্বাস নিল। আমি কখন ওর সাথে দেখা করতে পারবো? ওনাকে কেবিনে নিয়ে যাওয়া হলেই আপনি দেখা করতে পারবেন। হাসপাতালের ছোট বেডে শুয়ে আছে অগ্নি, বাম হাতে লাগানো কেনিলা, চোখ দুটো বন্ধ। বেলি আস্তে আস্তে দরজা খুলে ছোট ছোট কদমে অগ্নির সামনে যায়, পায়ের আওয়াজ যাতে অগ্নির ঘুমটা ভাঙে। সে ভেবেছে অগ্নির জ্ঞান হয়তো এখনো ফিরেনি, তাই নীরব থেকে অগ্নির ডান হাত একটু উঁচু করে নিজের চোখ জোড়া বুঝে ঠোঁট ছুঁয়ায় অগ্নির হাতে। আমার ফিটকার সুযোগ নিতে তোর বিবেকে একটু বাঁধলো না? বেলি হতভম্ব হয়ে অগ্নির দিকে তাকায়। এই ছেলে তাহলে এতক্ষণ ধরে তার সাথে অভিনয় করেছিল? কথাগুলো ভাবতেই মেজাজ গরম হয় তার। তবে পরক্ষণে অগ্নির অবস্থার কথা মাথায় আসতেই নিজেকে শান্ত করে অগ্নির কথাকে পাত্তা না দিয়েই বলে, এখন কেমন আছো? এতক্ষণ ভালো ছিলাম না, তবে তোর ঠোঁটের ছোঁয়া পেয়ে এখন পুরো ফিটফাট আছি। লজ্জা পেল বেলি। তাদের 1 বছরের সম্পর্কে কখনো এত কাছে আসেনি তারা। বেলি সেই সুযোগ দেয়নি কখনো। নিজের লজ্জা লুকানোর জন্য উঠে দাঁড়ালো, উদ্দেশ্য বাইরে চলে যাবে। বেলি চলে যাওয়ার জন্য 1 পা বাড়াতেই অগ্নি বেলির হাত ধরে তার বুকের উপর বেলিকে ফেরালো। বেলি মাথা তুলে তাকাতেই দেখতে পায় অগ্নির মুখ তার মুখের খুব কাছাকাছি। অগ্নি ধীরে ধীরে তার আরো কাছে আসছে। চোখে চোখ বন্ধ করে ফেলে বেলি। তার শরীর তীর তীর করে কাঁপছে। অগ্নির নিঃশ্বাস তার মুখে আসতে পড়ছে। হাসবেলির কি হলো সে নিজেও জানে না। এক অন্যরকম অনুভূতি হচ্ছে। হঠাৎ অগ্নি তার মাথায় টোকা দিয়ে শব্দ করে হেসে ওঠে, তবে সে হাসি বেশিক্ষণ ক্ষণস্থায়ী হয় না। পেটে ব্যথা অনুভব করতেই চুপ হয়ে যায়। তারপর দুষ্টু হেসে বেলির দিকে তাকায়। বেলি তার দিকে রক্তিম চোখে তাকিয়ে আছে। কি হলো এটা? আরে করছিটা কি? তুই নিজেই তো নিজের হুঁশ হারাই লইছিলি। অগ্নির কথায় বেলি আরো লজ্জায় পড়ে গেল। আসলে আজ তার হলো কি? কেন নিজেকে সামলাতে পারছে না? কথা ঘোরাতে চাইলো বেলি। সত্যি করে বলো, এখন ঠিক আছো? প্রচুর ব্যথা করছে, তাই না? আরে না, এসব ব্যথা এই অগ্নিরে কাবু করতে পারে না। এই তোর ক্ষমার এই অবস্থা কেন? কাইন্ডে কি নদী বানাইছিস নাকি? তো কি হাসবো? হাসতেই পারোস, আমি মরলে আমার মতো একটা পাপি থেকে বাঁচে যাবি। বেলি রাগে সুরেই বলল, এবার কিন্তু বেশি বলে ফেলছো। আবে চেতস খেলা, মজা করতেছি। সেই মুহূর্তে কেবিনের দরজায় কেউ কড়া আঘাত করলো। অগ্নি আসার অনুমতি দিতেই ভিতরে প্রবেশ করলো শিহাব, তুফান, রকি আর ইসুফ। ইসুফের মুখ থমথমে। সে যে অগ্নিকে পছন্দ করে না তা অগ্নি ভালো করে জানে। অগ্নি তো মাঝে মধ্যে মনে হয় ইসুফ কাউকে মারার অনুমতি ফেলে সর্বপ্রথম অগ্নিকেই মেরে ফেলবে। অগ্নির উপর ইসুফের এত ক্ষোভের কারণ অগ্নি জানে না। বেলিকে বলার পর বেলি বলেছে এটা অগ্নির মনের ভুল, হয়তো তাই হবে।
আর নয়তো তার গুন্ডামি স্বভাবের জন্য ইসুপ তাকে পছন্দ করে না, কিন্তু মুখে বলতে পারে না হয়তো বেলির জন্য। আসেন শালাবাবু, কেমন আছেন? বাহ, ছুরি দিয়ে আঘাত পাওয়ার পরেও কথা বলার এত শক্তি পাও কিভাবে? আহা শালাবাবু, এর থেকে আরো কত ব্যথা পাইয়া বাইচে রইছি, আর এগুলো তো সামান্য। ও হ্যাঁ, ভুলে গিয়েছিলাম, তোমাদের জন্য তো এগুলো সামান্য ব্যাপার। ভাইয়া, ওর শরীর এখন ভালো না, এসব কথা এখন বলো না প্লিজ। চলো আমার সাথে, না খেয়ে আছো সেই কখন থেকে, এখন কিছু খাবে চলো। বলেই বেলি ইসুপের হাত ধরে তাকে নিয়ে চলে যায়। যাওয়ার আগে অগ্নিকে বলে সে একটু পরে আসবে। বেলি আর ইসুপ চলে যেতেই শিহাব বলে উঠল, ভাই, এইটা মনে হয় বিল্লাল ভাই এর কাম। ওই দিন জানি আপনার লগে কি নিয়ে ঝগড়া লাগলো, তারপর থেকেই ওগো হাবভাব ভালো লাগে না। আর আপনার এই অবস্থার কথা হইন্নাও বিল্লাল ভাই একবারও দেখবারও আইলো না। অগ্নি শান্ত চোখে শিহাবের দিকে তাকালো, তারপর রহস্য হেসেই বলল, সিগারেট দে। ভাই, এই অবস্থায় সিগারেট খাইবেন? ভাবি জানলে রাইগা তোর যাইবো। দিতে কইছি দে। শিহাব অগ্নির হাতে সিগারেটার রাইটার দিল। সিগারেটটা জ্বালাতে গিয়েও জ্বালালো না। বেরিয়ে এসে সিগারেটের গন্ধ পেলে তুলকালাম কাণ্ড ঘটাবে, তাই সিগারেটটা আবার ফেরত দিয়ে চোখের ইশারায় রেখে দিতে বলে। শিহাব ওরা হেসে উঠল। অগ্নি ওদের দিকে কড়ার নজরে তাকাতেই সবাই চুপ হয়ে যায়। অগ্নি কপালে বুড়ো আঙ্গুল ঘষেই বলল, এটা বিল্লাল ভাইয়ের কাম না, তবে খুব শীঘ্রই বিল্লাল ভাইও সেম কাম করব, যার খবর আমার কানে আইছে। এখন আমাকেও ফোলাফাইন আলাদা জুগাইয়া ভাগ করে রাখ, যাতে এই যুদ্ধে আমরা জিতি। ওই বিল্লালের টাইম ফুরে আইছে। আজ 3 দিন হয়েছে অগ্নি হসপিটালে ছিল। আজ অগ্নিকে রিলিজ করা হবে, তাই বেলি আগে এসে অগ্নির ছোট ঘরটি গোছাচ্ছে আর অগ্নিকে বকে বকে যাচ্ছে, কারণ পুরো ঘরের অবস্থা নাজেহাল। অগ্নির কাপড়গুলো এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। বেলি আবার খুব পরিপাটি মেয়ে, ঘর অগোছানো দেখলে তার মেজাজ গরম হয়। তার বকবকের মাঝে অগ্নি আর তার সাথে ছেলেপুলেগুলো দরজার সামনে উপস্থিত হলো। অগ্নি ওদের চলে যেতে বলে, তারপর সে ঘরে প্রবেশ করতে নেই। বেরিয়ে এসে অগ্নির হাতে বাহু ধরে তাকে বিছনায় বসতে সাহায্য করে। অগ্নি মিটি মিটি হাসে। এসব ব্যথা তার কাছে সামান্য, তবে বেলির কাছে যেন খুব বড় কিছু। খুব ব্যথা করে? আরে না, কইছি না কিছু হয় নাই। তোমার কাছে তেমন কিছু না হলেও আমার কাছে অনেক কিছু। কেন তুমি এমন একটা জীবনে জড়ালে? আমি ভালো থাকবার চাইছিলাম, কিন্তু এই হালার দুনিয়া আমারে পাপি বানায় চাইল। তুমি কিন্তু এখনো আমাকে বলনি কেন তুমি এই পথ বেছে নিয়েছিলে। হনবার চাস? হ্যাঁ বলো। আগেই কইলাম, কষ্ট পাইবার পারবি না। আমার কঠোরতার সম্পর্কে তোমার ধারণা নেই, থাকলে এই এক কথা বলতে পারতে না। বাহ, আমার বেলি বলো নাকি কঠোর? হ্যাঁ, খুব কঠোর। আমি তোর কঠোরতা দেখতে চাই। যখন দেখবে তখন কিন্তু সহ্য করতে পারবে না, আগেই বলে দিলাম। তাইলে থাক, আমি চাই না আমার শুভ্রতায় ভরা বেলি ফুল কখনো কঠোর হোক। আমি চাই তুই সবসময় আমার পাশে থেকে নিজের মিষ্টি সুবাস ছড়াইয়া যা। এখন অতীত বলো। হোনাই লাগবো ম্যাডাম। হুম। বেলির কথায় অগ্নি ডুবে যায় নিজের সেই কালো অন্ধকারের অতীতের দিনে। বলতে শুরু করে, অগ্নির বয়স তখন 9 বছর, সবে মাত্র 4র্থ শ্রেণীতে ভর্তি হয়েছে। অগ্নির বাবার নাম মজিদ আর মায়ের নাম জাবেদা। মজিদ সাহেব পেশাগত ট্রাক ড্রাইভার ছিল। একদিন সন্ধ্যায় খবর আসলো মজিদ সাহেবের ট্রাক দুর্ঘটনায় হসপিটালে ভর্তি। সেদিন অগ্নিকে নিয়ে জাবেদা বেগমও রওনা হয়েছিলেন হসপিটালের উদ্দেশ্যে। সেখানে গিয়ে জানতে পারেন ভাগ্যক্রমে মজিদ সাহেব বেঁচে গেলেও 2 পা গাড়ির চাপায় পড়েছে, যার ফলে পা দুটো অচল হয়ে গিয়েছে। মজিদ সাহেব আর কখনো চলাফেরা করতে পারবে না। জাবেদা বেগম সেদিন খুব কেঁদেছিলেন। ছোট অগ্নিও মায়ের সাথে তাল মিলিয়ে কান্না করেছিল। ঢাকায় মেডিকেলে চিকিৎসা হওয়ায় তেমন টাকা খরচ হয়নি, তবে একেবারে যে হয়নি তা কিন্তু না। ঘরে জমানো কিছু টাকা ছিল, সেই টাকা খরচ করেছিলেন। জাবেদা বেগম আর মজিদ সাহেবের তেমন কোনো ঘনিষ্ঠ আত্মীয় ছিল না। জাবেদা বেগমের এক বোন ছিল, যার নিজেরা আর্থিক অবস্থা ভালো না, আর মজিদ সাহেবের পরিবার বলতে কেউ নেই। মজিদ সাহেবের পক্ষে এই অবস্থা কাজ করা সম্ভব না, তাই সংসারে হাল ধরতে হয় জাবেদা বেগমকে। মজিদ সাহেবের অ্যাক্সিডেন্টের কিছুদিন পরে জাবেদা বেগম জানতে পারেন তিনি 2 মাসের গর্ভবতী। মজিদ সাহেব নিজের অবস্থার
কথা ভুলে সেদিন খুশি হয়, কিন্তু স্ত্রীর মুখের দিকে তাকাতে সে হাসি মিলিয়ে যায়। জাবেদা বেগম নারাজ এই সন্তানের প্রতি, তা বুঝতে পারেন তিনি, কিন্তু নিজের অক্ষমতার জন্য কিছু বলতেই পারেন না। জাবেদা বেগম সংসার চালানোর জন্য একটা গার্মেন্টস ফ্যাক্টরিতে কাজ করতে লাগেন। কাজে লাগার পর থেকেই কেমন খিটখিটে মেজাজের হয়ে যান তিনি। বিনা কারণেই মজিদ সাহেবের উপর চিৎকার চেঁচামেচি করতেন। মজিদ সাহেব নীরবে কথা হজম করতেন। ছোট অগ্নির ওপর মায়ের এই খিটখিটে স্বভাবের খুব প্রভাব পড়েছিল। চঞ্চল ছেলেটা কিছুদিন নীরব হয়ে যায়, কথা বলা কমিয়ে দিল, দুষ্টুমি কমিয়ে দিল। বাবাকে সে খুব ভালোবাসে, সে বাবার প্রতি মায়ের এই ব্যবহার তার খুব খারাপ লাগে। অগ্নি একদিন স্কুল থেকে এসে দেখে জাবেদা বেগমের গালে মজিদ সাহেব থাপ্পড় মেরেছে। বিপরীতে জাবেদা বেগমও রেগে তার বাবাকে ধাক্কা দেন। অসুস্থ মজিদ সাহেব টাল সামলাতে না পেরে বিছনা থেকে পড়েছেন। অগ্নি গিয়ে তার বাবার কাছে বসে। এর মাঝে শুনতে পায় মায়ের রাগী সুরে বলা কিছু তুচ্ছ তাচ্ছিল্য কথা। আমার বাচ্চা, আমি যা খুশি করুম, তোর পালার তো মুরদ নাই। তুই এত কথা কস কেন? ভালো করছি, বাচ্চা নষ্ট করছি, তোর কি? ছোট অগ্নি অবাক চোখে মায়ের দিকে তাকিয়েছিল সেদিন। এ তার মায়ের কোন রূপ? এভাবে দিন যেতে লাগলো, মায়ের খিটখিটে স্বভাব বাড়তে লাগলো। অগ্নিও মায়ের সাথে কথা বলা কমিয়ে দিল। প্রতিদিন মায়ের চেঁচামেচি সে ধীরে ধীরে ভাঙে পড়েছিল। তবে হঠাৎ একদিন তার মা এমন এক ঘটনা ঘটালো যা তার ধারণাতেও ছিল না। বছরও হয়নি তার বাবার অসুস্থতার, অথচ তার মা পালিয়ে গেল অন্য লোকের হাত ধরে। হ্যাঁ, তার মা তাদেরকে ছেড়ে অন্য একজনের সাথে চলে গেছে। সেদিন অগ্নি খুব কেঁদেছিল বাবার পাশে বসে। তার বাবা ছিল নীরব। রাতের শেষ প্রহরে তার বাবা তাকে নিজের কাছে ডাকলো। অগ্নি খাটের এক পাশে বসেছিল। বাবার ডাকে বাবার আরো কাছে গেল। অগ্নির ভালো করে তাকে দেখলো। সারাদিন পর এখন তার বাবার চোখেও পানি। অগ্নির বাবা অগ্নির মাথায় হাত রেখে বলল, আমাকে মাফ কইরা দিস, তোরে একখান সুন্দর জিন্দেগি দিতে পারলাম না রে। তাই বিশ্বাস রাখ, তোর লাইগা একখান ভালো ভবিষ্যৎ চাইছিলাম রে। চাইছিলাম তোরে অনেক পড়াইতে, লেখাপড়া শিখাইতে, কিন্তু পারলাম না তোরে একখান ভালো জিন্দেগি দিতে। বাবা, হইয়া আমি ব্যর্থ, আমারে মাফ করে দিস বাবা। ছোট অগ্নি কিছু বলতে পারলো না বাবাকে, শুধু কান্না করে গেল। মজিদ সাহেব ছেলেকে নিজের পাশে শুইয়ে ঘুমিয়ে পড়তে বলল। অগ্নিও ভদ্র ছেলের মতো চুপচাপ বাবার পাশে ঘুমিয়ে পড়ল। ছোট অগ্নি কি জানতো এইটাই তার বাবার সাথে ঘুমানোর শেষ দিন? আর পাবে না বাবা নামক ছায়াকে। পরের দিন ঘুম ভাঙলো অগ্নির 12টার দিকে। বাবাকে সেদিন খুব ডাকলো, তবে উঠল না তার বাবা। উঠবে কিভাবে? তিনি তো চলে গেছেন না ফেরার দেশে। অগ্নিকে একা রেখে চিৎকার করে কান্না করে উঠল অগ্নি। তার কান্নায় আশেপাশের মানুষ জড়ো হয়। এলাকার মানুষ মিলে জানাজার ব্যবস্থা করলো। প্রথম 5 দিন এলাকার মানুষ তাকে খাবার দিল, কিন্তু 5 দিন পরে আর কারো ঘরে খবর নেই ছেলেটা খেলো কি না না খেলো। হয়তো প্রথম কদিন খাবার দিয়ে নিজেদের ভালো মানুষই দেখাতে চেয়েছিল। অগ্নি সারাদিন অপেক্ষা করতো কেউ হয়তো খাবার দিবে, কিন্তু কেউ দিল না। অগ্নি ছিল খুব লাজুক স্বভাবের। ছোট হলেও কারো কাছে কিছু চাইতে তার লজ্জা লাগতো। রাতে খিদার জ্বালায় টিকতে না পেরে পাশের বাড়ির একজনের কাছে খাবার চাইল। সেই প্রতিবেশী বলে দিল তার ঘরে খাবার নেই। অগ্নি পাশের বাড়ির দিকে তাকালো, ওই বাড়িতে গিয়ে চাইবে। অনেকক্ষণ ভেবে গিয়ে খাবার চাইল। সেই বাড়িতে গিয়ে সেই বাড়ির গৃহিণী চেঁচিয়ে বলে উঠল, আমাগো কি তো রোজকার খাওন দাওনের দায় নিতে হইব নাকি? কাল থেকে কাম খুঁজে নিব। বলে মহিলাটি ডাল দিয়ে ভাত দিল। বাড়ির উঠোনে খেতে পড়ল। ছোট অগ্নি চুপচাপ খেয়ে নিজের ঘরে চলে গেল। পরের দিন বাড়িওয়ালা এসে বলল তাকে বাড়ি থেকে বেরিয়ে যেতে। 2 মাসের ভাড়া পাবেন তিনি। অগ্নি থাকার জন্য মিনতি করলেও তাকে থাকতে দিল না। ছোট অগ্নি সেদিন বাড়ি থেকে বেরিয়ে পড়লো অজানা ঠিকানায়। রাস্তাঘাটে ঘুরতে লাগলো একটি ঘরের খোঁজে, একটু খাবারের সন্ধানে। প্রতিদিন দোকানে প্রতিটি মানুষের কাছে মিনতি করছে, একটি কাজের জন্য, একটু খাবারের জন্য আর আশ্রয়ের জন্য, কিন্তু পায়নি। কেউ তাকে সাহায্য করতে রাজি হয়নি। একজনের একটু মায়া হয়েছিল, সে একটি পাউরুটি আর একটি কলা কিনে দিয়েছিল। পাউরুটি আর কলা খেয়ে অগ্নি বেশি করে পানি খেলো, যাতে পরবর্তীতে খিদা দিতে লাগে। এভাবে 3 দিন গেল, কেউ কাজ দিল না। কারো মন চাইলে একটি পাউরুটি ধরিয়ে দিয়েছে, না হলে না। কামলাপুর রেল স্টেশনেই অগ্নি থাকতে লাগলো না খেয়ে। উজ্জ্বল গায়ের রং কালো হতে লাগলো। একদিন রাতে একটি লোক তার কাছে এসে তার বাবা মায়ের কথা জিজ্ঞাসা করলো।
অগ্নি সব বলতেই সে বলল একজন আছে, সে তার থাকার ব্যবস্থা করে দিতে পারবে। অগ্নির কাছে তখন লোকটিকে ফেরেস্তার মতো মনে হয়েছিল, কিন্তু পরে আস্তে আস্তে বুঝতে পারলো লোকটি নিঃস্বার্থে তাকে সাহায্য করেছে। লোকটি তাকে বিল্লালের কাছে নিয়ে গিয়েছিল। বিল্লাল নিজেও অবৈধ কাজ চালানোর জন্য বাচ্চা খুঁজছিল, কারণ বাচ্চারা সহজে পুলিশের নজরে আসবে না। অগ্নিকে প্রথমে কাজ দেওয়া হলো নেশা জাতীয় দ্রব্য আদান প্রদান করার। এরপর খুন খারাপতে জড়ানো হলো তাকে। প্রথম খুন করলো অগ্নি 15 বছর বয়সে। যখন প্রথম খুন করলো তখন সে খুব ভয় পেয়েছিল, কিন্তু পরবর্তীতে খুন খারাপই তার কাছে ছেলে খেলা হয়ে গেল। না খেয়ে দিন রাত পার করা ছেলেটা এখন লক্ষ লক্ষ টাকা তার কাছে সাধারণ টাকা। নিজের কালো অতীত থেকে বেরিয়ে আসলো অগ্নি, বিলির দিকে তাকালো। মেয়েটার চোখ টলমল করছে। মৃতে হাসলো অগ্নি, শেষ মেরে বলে উঠল, মেয়েদের কঠোরতা। তোমার মা তোমার জন্য ভাবলে আজ তোমার জীবনটা অন্যরকম থাকতো। না তুমি পাপী হতে, আর না আমি। কি হইলো, চুপ হয়ে গেলি কেন? আমি কি? কিছু না। আচ্ছা তোমার মা কি তোমার আর খোঁজ নেয়নি? তার ছিল হাসলো অগ্নি, এবার বলল, আমার খোঁজ দুজন লাগে তো দেশের থাকতে হইল। মানে সে এখন কোথায়? যে সুরের লাগে ভাবছে পাই বলে পাচার করে বিদেশে লুকিয়ে গেছে, কোথায় তো? হতভম্ব হয়ে বেলি তাকিয়ে রইল অগ্নির দিকে। কি হয়েছে? এমনি চাই রইলি কেন? এই মহিলা যদি দেশে থাকতো তবু আমার হাতেই মরতো। বেমান তো কবি মাফ করে না। যদি আমি কখনো বেইমানি করি? তুই জিন্দগি তো বেমানি করতি না, আমি জানি। এত বিশ্বাস? হ্যাঁ। অতি বিশ্বাস ভালো না। যে মাইয়া অন্যরে বাঁচাবার লাইগা নিজের জিন্দগি ঝুঁকিতে রেখে দেয়, পরে তুই বিশ্বাস করেন না? তোর কি মনে হয় তুই তোর রূপে প্রেমে পড়ছিস? তাহলে তোর এই ভাবনা মুই তো প্রেমে পড়ছিলাম ওই দিন যেদিন তুই নিজের জিন্দগি বাজি রেখে এখন বাচ্চারে বাঁচাইছোস। মনে আছে তোর? বাচ্চাটা গাড়ির সামনে পড়তেছিল, তুই যে বাঁচাইছিলি। সেই দিন তুমি সেখানে ছিলা? হ্যাঁ, ওই দিনের আগেও তোরে মেলা দিন দেখে আসতেছিলাম, কিন্তু ওই দিন তোর লাইগা একটা টান অনুভব করছিলাম। অগ্নির কথাগুলো ভালোবাসা প্রকাশ পাচ্ছে, কত নিখুঁত তার ভালোবাসা। বেলি হয়তো এই ভালোবাসার যোগ্যই না। আচ্ছা এখন এইসব বাদ দাও, খাবার খেয়ে ঔষধ খাও, আমার বাসায় যাওয়া লাগবে। এত জলদি যাবে গা? হ্যাঁ, কয়দিন পর এক্সাম, পড়াশোনাও তো করা লাগবে তাই না? শিহাব ওদের থেকে কাউকে তোমার সাথে এখানে রেখো। হ্যাঁ, পড়াশোনায় মন দিতে হইব, ফেল করলে তোরে নিগা করতাম না। শব্দ করে হেসে উঠল বেলি, কোন রকম হাসি থামিয়ে বলল, এই কথা তুমি বলছো? আচ্ছা, করা লাগবে না বিয়ে। অগ্নি রাগি চোখে তাকায় বেলির দিকে। বেলি সেদিকে পাত্তা না দিয়ে অগ্নিকে খাইয়ে দেয়। এরপর কিছুক্ষণ থেকে সেখান থেকে চলে যায়। এই শোনো না, প্রতিদিন ভালোবাসার নতুন নতুন গল্প পেতে ও শুনতে চাইলে আমাদের আলোর ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও, কেমন? সকাল 10টা বাজে। অনবরত দরজায় ঠকঠক শব্দে অগ্নির ঘুম ভেঙে যায়। অগ্নির ঘরে এত জোরে জোরে দরজা করাঘাত করার সাহস কারণে, তাই বুঝে গেল এটা বেলির কাজ। লুঙ্গিটা ভালো করে পরে গায়ে একটি টি শার্ট জড়িয়ে নিল। এরপর দ্রুত কদমে দরজার সামনে গিয়ে দরজা খুলে দিল। দরজা খোলার সাথে সাথেই শুনতে পেল বেলির রাগান্বিত সুর। এই, দরজা খুলতে এতক্ষণ লাগে কেন? ঘরে কাকে ঢুকাইছো? অগ্নি জানতো এই মেয়েটার প্রতিক্রিয়া এমনই হবে, তাই সে বেলির কথাতে পাত্তাই দিল না। বেলির হাতের দিকে তাকিয়ে দেখে হাতে ঢাকনাওয়ালা বাটি। অগ্নি বাটিটা বেলির হাত থেকে এক প্রকার ছিনিয়ে নিয়ে বলল, নাস্তা আনছস নিহি? বাহ, আজকে হঠাৎ তোর আমার প্রতি এত প্রীতি জন্মাইলো? কেন, আজ প্রথম আসলাম নাকি? অগ্নি বাটিটা খুলে দেখে গরুর গোস্ত আর পরোটা। ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে তার। কাচ্চির পরে এই খাবারটা তার খুব বেশি প্রিয়। ফ্রেশ হয়ে যেতে যেতে শুধায়, আনছোস? তবে সবসময় তো আনস না, আনলে কি হয়? জানোস, তোর হাতের রান্নার মতো মজা আর কারোর হাতের রান্নাই পাই না। মেসের খাওন জানিসই তো কেমন। জানি, কিন্তু এখন রোজ রোজ রেঁধে খাওয়ালে বিয়ের পর বুঝবে না বউ কি জিনিস। তাই এখন ওইসব পাঞ্চে রান্না খেয়ে দেখো কেমন লাগে।
অগ্নি ফ্রেশ হয়ে এসে দেখে বেলির দৃষ্টি তার ফোনের দিকে। বেলি আজ একটি সাদা রঙের সালোয়ার কামিজ পরেছে। দাঁত দরুন তাকে আরো স্নিগ্ধ লাগছে, মনে হচ্ছে সদ্য ফোটা বেলি ফুল। বেলির গায়ের রং উজ্জ্বল ফর্সা, কোমর পর্যন্ত কুকড়ানো চুল, চোখ জোড়া ডাগর ডাগর, চার রূপে যে কেউ মোহিত হতে বাধ্য। তবে এই শহরের কেউ বেলির দিকে চোখ তুলে তাকাতে পারে না অগ্নির ভয়ে। কি ব্যাপার, দাঁড়িয়ে থেকে দিন পার করবে নাকি? তাড়াতাড়ি খাও বলতেছি। সবসময় এমন চেঁচামেচি করস খেলা, ভালোভাবে কইলে তো পারস। ভালোভাবেই বলছি, তোমার খারাপ লাগলে সেটা তোমার সমস্যা, আমার না। অগ্নি বেলির দিকে তেরা চোখে তাকিয়ে খাবার শুরু করলো। এর ভিতর শিহাবের কল আসতো। ধরতে নিবে এরই মাঝে বেলি ফোন ছিনিয়ে নিয়ে বলল খাবার শেষ হলে ফোন দিবে। খাওয়ার সময় কথা বলা তার পছন্দ না। অগ্নি খাবার শেষ করে ফোন নিয়ে দেখে অনেকবার কল দিয়েছে শিহাব। কোনো কিছু না ভেবে কল দিতেই ওপাশ থেকে শুনতে পেল শিহাবের কান্না মিশ্রিত কণ্ঠ। ভাই, ওরা রাকিবকে মাইরা ফেলাইছে। ওপাশের কথা অগ্নির কানে বজ্রপাতের মতো বিঁধালো। নিজেকে সামলিয়ে বলল, হাব্বে হালা মজা লইতেছস, কি কোষ না কোষ। ভাই, হাঁচাই করতেছি রকি আর নাই, ওরা ওর জঘন্যভাবে ওরে মাইরা ফেলছে। হাত পা মাথা সব ছিন্ন ভিন্ন কইরা নদীর ধারে বস্তায় কইরা লইয়া গেছে। অগ্নির হাত কাঁপছে, কথা বলতেও গলা পর্যন্ত ধরে আসছে। রকি ছেলেটা ছিল চঞ্চল প্রকৃতির। সব সময় তাকে ভাই ভাই বলে জান বের করে ফেলতো। সেই ছোট ভাইয়ের মতো সেও ছোট ভাইয়ের মতো দেখতো। রকির হঠাৎ মৃত্যু মানতে তার খুব কষ্ট হচ্ছে, অথচ তাদের কারো জীবনের তো কোনো নিশ্চয়তা নেই। এই খুন হয়তো বিল্লালই করেছে তাকে দুর্বল করতে, কিন্তু অগ্নি দুর্বল হবে না, বরং আরো শক্তিশালী হয়ে দেখিয়ে দিবে। নিজের হাত মুঠো করে চোখ বুজে নিল। এরপর সামনে বেলির দিকে তাকাতে দেখলো বেলি উদ্বেগ দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে। বেলি শুধালো, কি হয়েছে? তোমার চেহারা দেখে মনে হচ্ছে খারাপ কিছু হয়েছে। উত্তর দেয় না অগ্নি। সে কল লাগিয়েছে বিল্লালের নাম্বারে। দুইবার কল দিতেই রিসিভ হলো। ওপাশ থেকেই শোনা গেল বিল্লালের কণ্ঠ। দেখ অগ্নি, আমারে হুদাই সন্দেহ করিস না, আমি কিছুই জানি না। ও তো আমারও লোক ছিল, তাই না? ওরে কেন আমি মারবানু জামু? আমার শত্রুতা তো তোর লগে। তাইলে স্বীকার করলেন আপনার লগে আমার শত্রুতা? আরে তেমন না, তুই আমারে ভুল বুঝতাছস। ঠিক ভুল বুঝবার সময় শেষ, এখন হুডা খুন খারাপই হইব। তাহলে তুইও খুন খারাপি চাস? হ, আমার ভাইয়ের রক্তের দাম আমি আপনারে বুঝাম। ওপাশ থেকে হুঙ্কার দিয়ে বলে উঠল বিল্লাল, এই, তুই আমার কি করতে পারবি? আজকা বিকালে মাঠ পাড়ায় দেখমনি কার জোর বেশি। আর তোর ওই বেলিরেও দেখিস কেমনে আমার বানাই। এই বাচ্চা, ওর নাম তোর মুখে নিবি না, তোর আমি জবাই করুম। ওপাশ থেকে কোনো জবাব আসার আগেই টুং করে ফোনটা কেটে গেল। অগ্নির ফোনের প্ল্যান শেষ। এর ওপাশ থেকে ফের কল আসলেও ধরল না। এখন আজাইরা কথা বলার সময় নেই তার। বেলি এতক্ষণ চুপচাপ বসেছিল, নীরবতা ভেঙেই বলল, কারো কিছু হয়েছে? নিজেকে সামলিয়ে অগ্নি বলল, রকিরে ওরা মাইরে ফেলছে। কি বলছো, কিভাবে? অগ্নি আনলা থেকে একটা টি শার্ট নিতেই বলে, এত কিছু কর, এখন সময় নাই কে, তুই এখন বাসায় যা, বাসাতে বাইর হইবি না। এই, না না না, এক কাম কর, তোর বান্ধবীর বাসায় যা, আমি রাইতে যাইয়া তোর নিয়ে আমনে। এই, তুমি কি করবা বলো, আমার খুব ভয় লাগতেছে। চেঁচিয়ে বলে উঠল অগ্নি। তোরে এত কিছু কম লাগবো? এখন বাইর হ, আর আমি যা কইলাম তাই করবি, কোনো নড়চড় যাতে না হয়। বেলি আর কিছু না বলে সেখান থেকে চলে গেল। বেলি যাওয়ার পর অগ্নিও বেরিয়ে পড়ল। ক্রোধে তার শরীর জ্বলছে। যতক্ষণ পর্যন্ত রোগীর মৃত্যুর প্রতিশোধ না নিতে পারবে ততক্ষণ পর্যন্ত সে শান্তি পাবে না। এখন সে যাবে রোগীর মৃতদেহ দেখতে, যাতে সে প্রতিশোধ নিতে না ভুলে। এরপর যাবে শাহাবুদ্দিনের কাছে, যে বিল্লালের প্রতিদ্বন্দ্বী। একমাত্র শাহাবুদ্দিনে তাকে সাহায্য করতে পারে। সে কখনো বিল্লালের বিরুদ্ধে যেতে চায়নি, তবে বিল্লাল যেহেতু তার বিরুদ্ধে গেছে, তাহলে সে কেন পিছিয়ে থাকবে? বিল্লাল জানতো অগ্নি বেলিকে কত ভালোবাসে, তাও বেলির দিকে কুনজর দিয়েছে। যে বেলি তার প্রাণভোমরা তার দিকে কুনজর দিয়েছে, এটাই কি কম অপরাধ ছিল? হ্যাঁ, বিল্লাল তার বিপদের দিনে সাহায্য করেছিল, তবে সে তার
বিনিময়ে সে কি কম কিছু করেছে? দিন রাত ছুটেছে বিল্লালের সব রকম অবৈধ কাজের পেছনে, অক্লান্ত পরিশ্রম দিয়েছিল, অথচ বিপরীতে সে কি পেল? তার ভালোবাসার মানুষকে কেড়ে নিতে চাইলো, তার ভাইয়ের মতো ছেলেটাকে মেরে ফেললো। অগ্নি মানেই আগুন, এখন সেও বুঝবে অগ্নি কি জিনিস। মাঠপাড়া, পুরান ঢাকার একটি বড় মাঠ। সেই মাঠে শিশুরা খেলা করে, কখনো বা প্রতিযোগিতা হয়, আর সেই মাঠে রক্তাক্ত বন্যা বয়ে যাচ্ছে। দুপক্ষে যে যাকে পাচ্ছে লাঠি আর অস্ত্র দিয়ে মারছে। ভাগ্যিস তাদের হাতে অস্ত্র থেকে লাঠি বেশি, না হলে হয়তো রক্তের পরিমাণটা আরো বেশি থাকতো। মহল্লার মানুষগুলো ভয়ে নিজেদের গুটিয়ে রেখেছে ঘরে। একটা সময় পুলিশ আসায় যাদের গায়ে আঘাত কম লেগেছে তারা চলে যায়, আর যারা বেশি আঘাতপ্রাপ্ত হয়েছে তারা রয়ে যায়। তাদের জন্য অ্যাম্বুলেন্স আনার ব্যবস্থা করে পুলিশ। এই মারামারির প্রথম দিকে অগ্নি ছিল, এখানের মানুষদের মেরে যেন সে পৈশাচিক আনন্দ পায়। কিন্তু হঠাৎ শাহাবুদ্দিনের লোক এসেই পড়ল, তাকে শাহাবুদ্দিন যেতে বলেছে, তাই সেখান থেকে চলে যায় নিজের অনিচ্ছা থাকা সত্ত্বেও। কি হইছে? ডাক দিছেন কেলা? দেখ, আমি চাই না তোর কোনো মুসিবত হোক। আজকা এই দূর থাকুক, বিল্লাল রে হারুন না, এত সহজ না, সবুর কর। অগ্নি শাহাবুদ্দিনের দিকে তেরা চোখে তাকালো, এরপর বলল, আলগা পিরিত দেখান? এসব মারামারিতে কি আজ প্রথম গেছি? হইনা রাহেন, এসব আলগা পিরিত আমার লগে দেখাবেন না। একজন দেয়া এখন আমার এই মারবার চাইতেছে, আপনি যে করবেন না তার কি গ্যারান্টি? আরে সবাই কি এক নেহি? বিল্লাল তো তোর কামের দাম দেয় নাই, কিন্তু আমি দেমু, দেখা লইস। আচ্ছা দেখুন যাই ফোনে, এখন আমি যাই, মেজাজ গরম আছে, পেঁচাল পাততে ভাল লাগতেছে না। বলে অগ্নি সেখান থেকে চলে যায়। সে জানে শাহাবুদ্দিনও তাকে ব্যবহার করতে চাচ্ছে, তবে সেও সেই সুযোগ লুফে নিবে। সবাই নিঃস্বার্থে তাকে ব্যবহার করতে পারলেও সে কেন পারবে না? দোতলা সিঁড়ি বেয়ে নিচে গেটের সামনে আসতে অগ্নিকে বাইকে বসে থাকতে দেখতে পেল বেলি। সারাদিন পর একটু আগে অগ্নি বেলিকে কল দিয়ে বলল নিচে নেমে আসতে। বেলি অগ্নির সামনে গিয়ে বলল, তুমি ঠিক আছো? অগ্নি বিরক্ত স্বরেই বলল, ক্যারে, আমার কি হইব? রকি ভাই মারা গেল, তোমার খারাপ লাগছে না? খারাপ লাগলে কি অহন কান্দুম? হুন, এডি কান্নাকাটি আমার লাগে না। আমি অগ্নি, কান্দি না, কান্দাই। ওই বিলেলা এখন বুঝবো আমার লাগে পালালে নিলে কি হয়। আচ্ছা মাথা ঠান্ডা করো, কিছু খেয়েছো? না, এখনো খাও নাই? কত রাত হয়েছে দেখেছো? আমার খাওয়ানোর চিন্তা বাদ দে। এমন না খাইয়া অনেক রাত দিন পার করছি। এখন বল, তুই খাইছোস? না, তোমার চিন্তায় জান যাচ্ছিল আমার। সে অবস্থায় খাবার গলা দিয়ে নামবে? শুনলাম মাঠ পাড়ায় নাকি গ্যাঞ্জাম হয়েছে। নিশ্চয়ই তোমরা করেছো সেই গ্যাঞ্জাম, তাই না? তো কি ঘরে বসে থাকুম? ও আমার ভাইয়ের মতো ছেলেটারে মাইরা ফেলাইছে, আমারে ভয় দেখানোর লাইগা, আমি জানি। সব কিছু আমার জন্য হয়েছে, তাই না? আমারই ভুল হয়েছে, সেই দিন তোমাকে ওইসব বলা ঠিক হয়নি। এই বলেই ঠিক হয় নাই, এর মানে কি? তোরে আগেই কইছি আমার থেকে কিছু লুকাবি না, লুকাইলে তোর খবর আছে। আচ্ছা ভুল হয়ে গেছে, চলো কিছু খেয়ে বাসায় যাব। তুমিও খাবে। এভাবে না খেয়ে থাকার কোনো মানে আছে? এত আলগাফিরি দেখান লাগতো না, বাইকে উঠে বস। বেলি আর কিছু না বলে চুপচাপ বাইকে উঠে বসতো। বাইক গিয়ে থামে একটি ছোট্ট খাবারের হোটেলের সামনে। সেখানে বেলির জন্য খাবার অর্ডার দেয় প্রথমে, কিন্তু পরে বেলির চোরাচুরিতে নিজেও খেতে বাধ্য হয়। রকি মারা গেছে বেশ কিছুদিন হয়েছে। অগ্নি এখন শাহাবুদ্দিনের হয়ে কাজ করে। বেলির সাথে তার ভালোবাসা আরও বাড়ছে। এখন বেলি শুধু বিয়ের জন্য রাজি হলেই হলো। সে বিয়ের অপেক্ষায় আছে, এটি সুন্দর সংসারের অপেক্ষায় আছে। আজ বেলি অগ্নির কাছে আবদার করেছে ঘুরতে যাবে। অগ্নিও বিনা শব্দে রাজি হয়ে গেছে। প্ল্যান করলো শান্তিময় স্থান রমনা পার্কে ঘুরতে যাবে তারা। সেখানে সবুজে ছড়াছড়ি মনোরঞ্জন পরিবেশ। বেলির কাছে এই জায়গাটা খুব প্রিয়। বেলির বাড়ির সামনে প্রায় 30 মিনিট ধরে দাঁড়িয়ে আছে অগ্নি, তবুও মুখে বিরক্তকর ছাপ নেই। বেলিকে কল দিলে শুধু একই কথা বলে যাচ্ছে 5 মিনিট। তার 5 মিনিটের 30 মিনিট পার হয়ে গেল। তাহলে কি তাদের দুজনের সময় ভিন্ন? ভাবতেই হেসে ফেলল অগ্নি। এই মেয়েটা তাকে অপেক্ষা করিয়ে করিয়ে কি মজা পায়। মনে পড়ে গেল গত রাতে বেলির করা আবদারের কথা। এই শোনো না, হা ক।
শুনতেই আসি। আমি কি বয়রা নাহি? আজব, আমি কি বলছি তুমি বয়রা? কোষ নাই, তবে তোর কথাই তো তেমনই লাগলো। এই জন্যই তোমার সাথে ভালোভাবে কথা বলি না। জানি, আর আজকে যে ভালো কইরা কথা কইলি এর মাঝেও পেঁয়াজ আছে। প্যাচ হতে যাবে কেন? আমি তো একটা সুন্দর মিষ্টি আবদার করব। আর প্রেমিকার মিষ্টির আবদার পূরণ করা প্রেমিক পুরুষের কাজ। ও মা, মুখে দিয়ে আছে, মধু ফুটছে। প্রেমিক প্রেমিকার বিষয় নিয়ে পড়তেছস নাকি? আচ্ছা, কইয়া আলা, কি কইতে চাস? তুমি কিন্তু বেশি বলতেছো। আচ্ছা, মাফ করে দে। এখন জলদি কইয়া আলা, কি আবদার করতে চাস? আমি বাচ্চা থাকতে তোর কোনো আবদার অপূরণ থাকবো না, এইটা আমার ওয়াদা। আর এই অগ্নি নিজের ওয়াদা কখনো ভঙ্গ করে না। কালকে আমরা সারাদিন ঘুরে বেড়াবো। আরে তুই তো জানিস তো, কাজের চাপে আমি। আমি না শুনতে চাই না। অনেক দিন হয়েছে তোমার কাজের জন্য ভালো করে দেখাও করতে পারছি না। এখন না করলে আমি কষ্ট পাবো বলে দিলাম। সত্যি তোমাকে খুব মিস করছি। প্লিজ এই আবদারটা রাখো। আমি তো কখনো তোমার কাছে আবদার করি না। আচ্ছা যা, কালকের দিন তোর নামে। অগ্নির ভাবনার মাঝে সেখানে বেলি উপস্থিত হলো। বেলিকে দেখে স্তব্ধ হয়ে যায় অগ্নি। তার সামনে আকাশি রঙের শাড়ি পরে দাঁড়িয়ে আছে বেলি। দু হাত ভর্তি আকাশি আর সাদা রং মিশ্রিত কাছের চুড়ি, চোখে গাঢ় করে কাজল দেওয়া, কোকড়ানো চুলগুলো আজ কোপা করেছে। সামনে ছোট ছোট চুলগুলো বের করে রেখেছে, যা গাল পর্যন্ত ছুঁই ছুঁই। ঠোঁটে লাল টুকটুকে রঙের লিপস্টিক, সব মিলিয়ে দেখতে অপরূপ লাগছে বেলিকে। অগ্নির দিকে তাকিয়ে সুন্দর একটি মিষ্টি হাসি উপহার দিল বেলি। ঠোক গিল অগ্নি। বুকের বাঁ পাশের হৃৎপিণ্ড দ্রুত গতিতে ওঠানামা করছে। মনের ভিতর হানা দিছে নিষিদ্ধ কিছু ইচ্ছেরা। এই আমাকে কি সুন্দর লাগছে না? তুমি কিছু বলছো না কেন? বেলির কথায় অগ্নি নিজের হুঁশে ফিরল। আমার কি মাইরে ফেলবার চাস? বেলি হতবাক হয়ে অগ্নির দিকে তাকাতেই অগ্নি তার ডান হাত নিজের বুকের বাম পাশে দিয়েই বলল, বিশ্বাস কর, মন চাইতেছে এখনই তোরে নিয়ে কাজে অফিসে যাইগা। তারপর দুজনে তিন কবুল বইলা তোরে নিজের নামে দলিল করে ফেলাই। আর কিছুদিন অপেক্ষা করো প্লিজ। অগ্নির হাস্যোজ্জ্বল মুখে যেন কালো আধার নেমে আসলো। আর কিছু না বলে বাইকে উঠে বেলিকে বাইকে বসতে বলল। বেলিও নিঃশব্দে বাইকে উঠে বসে। এখনো গাল ফুলিয়ে থাকবে? কথা বলে না অগ্নি। আসার পর থেকে নীরবতা পালন করে যাচ্ছে। তারা রমনা পার্কের একটি বেঞ্চে বসে বসে আছে। একবার বেলি নিজের চুড়ি পরিহিত হাত অগ্নির সামনে বাড়িয়ে রিনঝিন শব্দ করলো। অগ্নি এবার তাকিয়ে বলল, কি হইছে, এমন করতেছস খেলা? এভাবে রেগে থেকে সময় নষ্ট করার মানে হয় বলো? তো এখন কি নাচুম? এবার কিন্তু বাড়াবাড়ি হচ্ছে। আমি গেলাম। রাগের সুরে কথাটা বলে বেলি উঠে দাঁড়ালে পিছন থেকে অগ্নি তার হাত ধরে ফেলল। বেলিকে বসিয়ে বলল, বয়, আমি আইতেছি। বলে সেখান থেকে চলে যায়। বেলির ফোনে কল আসায় অগ্নি কোথায় গেল দেখার সুযোগ পেল না। বেলি ফোনে তার ফ্রেন্ডের সাথে কথা বলছে। এরই মাঝে অনুভব করলো কেউ তার খপায় হাত দিয়েছে। কেঁপে ওঠে তার কায়া। পিছনে না তাকিয়ে বুঝতে পারলেও মানুষটি কে হতে পারে। তার অধরে মুচকি হাসি রেখা ফুটল। অগ্নি খুব যত্ন সহকারে একটি বেলি ফুলের মালা বেলির মাথায় গুজে দিয়েছে। এরপর বেলির কানের কাছে ফিস ফিস করেই বলল, এখন পূর্ণ লাগতেছে আমার বেলি ফুলটাই। ফিরতে ফিরতে তাদের রাত হলো বেশ। অগ্নি বেলিকে বাড়ির সামনে নামিয়ে বাইক স্টার্ট দিচ্ছিল। সেই সময় বেলি ডেকে উঠল। এই আমার গান শুনে যাবে না? থমকে বাইক থামিয়ে দেয় অগ্নি। আজ কি তার অবাক হওয়ার দিন? এই মেয়েটা আজকে তাকে ঘায়েল করেই ছাড়বে। অন্য একদিন হুনমুনে, এখন যাই। একদিন আমার নামে বলেছিলে, এখনো কিন্তু টাইম আছে। এত হিসেবে হইলি কবে থেকে? হিসেবে না হলে কি দুনিয়ায় চলা যায় না? না যায় না, এখন চল, পরে আবার গান শুনাইবার মতো ঘুরাইয়া ফেলবি পেছাল পাইরা। ছাদে আসো। আকাশে বিদ্যুৎ চমকাছে, হয়তো বৃষ্টি আসার লক্ষণ জানান দিচ্ছে। ছাদে দুটি চেয়ারে বসে আছে অগ্নি আর বেলি। রাস্তার ল্যাম্পপোস্টে এই মৃদু আলো জ্বলছে, যাতে তাদের মুখ হালকা স্পর্শ দেখা যাচ্ছে। অগ্নির হাতে গিটার, সে আগে গিটার বাজাতে পারত না। বেলির ইচ্ছাটাকে শিখতে হয়েছে।
বেলি খুব ভালো গান পারে, তাই জোর করে অগ্নিকে গিটার বাজানো শিখিয়েছে, যাতে সে গান গাইলে অগ্নি গিটার বাজায়। অগ্নি গিটারের সুর তুলল, বেলি সুরের সাথে গান গেয়ে উঠল। এই মায়া মায়া টানে চোখেরই বাগানে সেই মায়া খুঁজছিলাম। অগ্নিও সুর মিলিয়ে গেয়ে উঠল। আচমকা এই নিদানে, হো হো অচেনা এই নিদানে সেই গান ছুঁয়ে দাও, এসে বলে যাও এই তুমি অবাক চাঁদে চাঁদনি হলে, হো হো এই মায়ার টানে। বেলি থামতেই অগ্নি সুরের সাথে গেয়ে উঠল। অধরাও রোদ তুমি ছুঁয়ে দিতে নেই মানা, আমাদেরই গল্পটা অগ্নি থাকতে বেলি সুর মেলায়ও আমাদেরই অজানা, ও হো হো আমাদেরই অজানা। আমি তোমার হব, আধারের মালা হব, পরাবো তোমার চুলে, আজকে কোথা হারাবো, হো 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 আজকে কোথা হারাবো। ওদের গানের মাঝে হঠাৎ বৃষ্টি শুরু হলো। অগ্নি বেলির হাত ধরে টেনে নিচে নেমে যেতে চায়, তবে বেলি নিচে যেতে নারাজ। সে আজ বৃষ্টিতে ভিজবে। বাধ্য হয়ে অগ্নিও ভিজতে থাকে। একটা সময় অগ্নির নজর যায় টেবিলের স্নিগ্ধ মুখশ্রীতে। কত মায়াবী লাগছে তার বেলি ফুলকে। অস্পষ্ট সুরে অগ্নি বলে উঠল, বৃষ্টি কন্যা। অগ্নি কোনো এক ঘরের মাঝে চলে যায়, আস্তে আস্তে বেলির নিকটে এগোয়। এরপর বেলিকে নিজের সাথে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে। বেলির ঘরে অগ্নির তপ্ত শ্বাস আশ্রে পড়েছে। বেলির ঘাড়ে অগ্নির তপ্ত শ্বাস আশ্রে পড়েছে। অগ্নি ঠোঁট ছোঁয়ায় বেলির বৃষ্টিতে ভেজা নরম ঘাড়ে। কেঁপে ওঠে বেলির সর্বাঙ্গ কায়া। নিজেকে সামলিয়ে কাঁপা কাঁপা সুরে অগ্নিকে ডেকে ওঠে। অগ্নি! জবাব দেয় না অগ্নি, সে নিজের কাছে মত্ত। এবার বেলি অগ্নিকে ধাক্কা দিয়ে নিজের থেকে সরায়। বেলির ধাক্কায় অগ্নি নিজের হুঁশে ফিরে। মুহূর্তে এতক্ষণের কাজের জন্য অনুতপ্ত ফুটে ওঠে তার মুখশ্রীতে। অস্পষ্ট সুরেই বলে। অগ্নির কথা সম্পূর্ণ করতে না দিয়ে বেলি অন্যদিকে তাকিয়ে বলে, অনেক রাত হয়েছে, বাসায় যাও। বলে সেখান থেকে চলে যায়। অগ্নি তার যাওয়ার পানে অসহায় দৃষ্টিতে তাকায়। এরপর সেও চলে যায় সেখান থেকে। তার ভেতরে অস্থিরতা কাজ করছে। কেন সে নিজেকে সামলাতে পারল না? তার বেলি ফুল পবিত্র, যাকে সে পবিত্র সম্পর্ক ছাড়া ছুঁতে চায় না। কার বুকের এত পাটা? আমারে এখানে আটকাইছে, পারলে সামনে আয়। একটি চেয়ারে হাত পা বাঁধা অবস্থায় পড়ে আছে বিল্লাল। আজ 2 দিন ধরে সে এখানে পড়ে আছে। সারাদিন একটা পাউরুটি আর পানি ছাড়া অন্য কোনো কিছু খেতে দেওয়া হচ্ছে না। অন্ধকার রুমে একজোড়া পায়ের আগমন ঘটল। পরনে কালো রঙের প্যান্ট আর জ্যাকেট, মুখে কালো রঙের মাস্ক লাগানো, হাতে তার ধারালো ছুরি। পা জোড়া এসে থামলো বিল্লালের চেয়ারের সামনে। বিল্লালের হাতে ধারালো ছুরি চেপে ধরে হিসিয়ে ওঠে। 2 দিন ধরে এখানে বন্দি, তাও গলার জোর যায়নি? আসলে আমারই ভুল, ব্যস্ততার জন্য 2 দিন আসতে পারিনি। আর না তোকে আপ্যায়ন করতে পেরেছি। গার্ডগুলাও যাতে না দেখ, তোর গায়ে আঘাত করতে মনে হয় ওদের কষ্ট লাগে। ব্যাপার না, ওদের পরে দেখে নেব। এখন তোকে একটু আপ্যায়ন করে যাই। আগন্তুকের কণ্ঠস্বর শুনে বিস্ময় চোখে তাকায় বিল্লাল। অবিশ্বাসের স্বরেই বলল, তুই? হ্যাঁ, তোর জম। বলে বিল্লালকে আর কিছু না বলে মুখের মাস্ক খুলতে খুলতে সেখান থেকে চলে যায়। মিনিট খানেক বাদে হাতে করে একটা বোতল নিয়ে আসে। বিল্লাল বোতলটি দেখে আটকে ওঠে, কারণ সে জানে এই বোতলে কি আছে। কত মানুষের শরীরে সে নিজের হাতে এই বোতলের এসিড দিয়ে পুড়িয়ে দিয়েছে, আর আজ এই বোতল দেখে ভয় পাচ্ছে। একেই হয়তো বলে নিয়তির খেল। আগন্তুক বাঁকা হাসে বিল্লালের মুখে ভয় দেখে। বিল্লালের ভয় তার মনে প্রশান্তি ছড়াচ্ছে। বেশি ভয় পাওয়ার প্রয়োজন নেই। আজকে শুধু একটু খেলবো তোর সাথে, একেবারে মারবো না। দেখ তোরা। কথা শেষ করতে পারে না আগন্তুক। তার হাতে এসিড ধরে থমকে বলে উঠল, চুপ! কোনো কথা নয়। বেশি কথা আমার পছন্দ না। কথাটা তোর এই ছোট্ট মাথায় ঢুকিয়ে রাখ।
বিল্লাল কি তার কথা শুনলো? সে তো নিজের যন্ত্রণায় ছটফট করছে। বিড়ালের ছটফটানি দেখে আগন্তুকের রাগ কমলো না। সামনে রাখা চেয়ারে বসে পড়লো, যেন সামনে কোনো সুন্দর সিনেমা চলছে। বিড়ালের চিৎকারে ভয়ঙ্কর এক শব্দ তৈরি হচ্ছে ঘর জুড়ে। বিড়াল ছটফট করতে করতে একটা সময় জ্ঞান হারিয়ে ফেললো। তা দেখে আফসোস করে বলে উঠল আগন্তুক। ছ্যাঃ, এতটুকুতেই জ্ঞান হারিয়ে ফেললো। চা, খেলার মজাটাই পেলাম না। এখনো তো পুরো অঙ্গ একটু একটু করে জ্বালানো বাকি। বলেই বাঁকা হাসল। এরপর উঠে চলে যাওয়ার সময় দরজার সামনে দাঁড়ানো গার্ডদের উদ্দেশ্যেই বলল, ও যেন কোনোভাবেই না মরে। ওর সাথে এখন আমার অনেক হিসেব বাকি। এক নাগাড়ে দরজায় প্রচুর জোরে করা আঘাতে ধরফরে উঠল বেলি। বুক ধকফর করছে তার, ভয়ে শরীর কাঁপুনির সৃষ্টি হয়েছে। জানলার দিকে তাকিয়ে দেখলো বাইরে সূর্যর মৃদু আলো ফুটেছে। এখন ওই শব্দ করে দরজায় বাড়ি দিচ্ছে কেউ। বেলি ধীর পায়ে এগিয়ে গেল দরজার সামনে, উচ্চস্বরে জিজ্ঞাসা করলো, কে? দুর্জম, দরজা খুল, নাইলে ভালো হইব না। অগ্নি? দরজা খুলবি নাকি ভাঙমু? বেলি বুঝতে পারলো এখন দরজা না খুললে অগ্নি সত্যিই দরজা ভেঙে ফেলবে, তাই দ্রুততার সাথে দরজা খুলে দেয়। দরজা খুলতেই অগ্নির দরজা ছিটকিরি লাগিয়ে দেয়। অগ্নির মুখে আজ কোনো মায়ার চিহ্ন নেই, আছে কেবল হিংস্রতা। বেলি আজ অগ্নিকে খুব ভয় লাগছে। অগ্নির চোখের দিকে তাকাতেই পারছে না। এরই মাঝে শুনতে পায় অগ্নির হিসিয়ে বলা কথা, আজ 3 দিন ধইরা আমার কল ধরস না কেলা? এমনি। দৃষ্টি নিচে রেখে কথাটি বলে বেলি। মাথা তুলে তাকানোর সাহস পাচ্ছে না সে। এমনি? শব্দটি উচ্চারণ করেই অগ্নি বেলির চেয়ার শক্ত করে আগলে ধরে উঁচু করে মাথা। এমনি নাকি নতুন নাগর পাইছিস দেখা? এই আমার দিকে তাকায় হাসা কথা ক, নাইলে তোর আজকে খুন করুম। বেলি তার হাত থেকে নিজের গাল ছাড়িয়ে বলে, ছি, এসব কেমন কথাবার্তা? ও, এখন হাসা কথা কইলেই দোষ? ক, তোর চাচা তোর নিকা ঠিক করছে, এটা মিছা কথা? না। এই লাইকেই তুই আমার কল ধরস না, তাই না? এই এদিকে তাকা, আমার দিকে তাকা। এখনই পোলারে ভালো লাগছে, তাই না? বলে উচ্চ শব্দে হেসে ওঠে। এরপর টেবিলের উপরে থাকা একটি ফুলদানি সামনে ড্রেসিং টেবিলের আয়নায় আছাই মারে। কাঁচ ভাঙার শব্দে কেঁপে ওঠে বেলি। অগ্নি ফের চেঁচিয়ে বলে, আর আমি এক হাতারাম অনুতপ্তে ভুগতেছি যে ওই দিন রাতের জন্য তুই আমার লগে কথা কস না। আসলে আমি একটা ব্যাককেল। অগ্নি, আমার কথা শোনো। বেলি কান্না আজ অগ্নির মনকে ছুঁতে পারছে না। সেদিনের অগ্নি আর আজকের অগ্নি দুজনের প্রেমিক পুরুষ, তবে পার্থক্য সেদিনের ভালোবাসা ছিল মধুময় আর আজকের ভালোবাসা উন্মোদনা। নিকে করতে রাজি হইছস? না। আচ্ছা মানলাম, এখন ক, আমার কথা তোর চাচারে কইছস? না। কোষ নাই কেলা? বেলি তেজি সুরে বলো, কিভাবে বলবো? কিভাবে বলবো? তারা যখন জানতে চাইবে তুমি কি করো, তখন আমি কি বলবো? ইউসুফ ভাই বলছে সে কোনো সাহায্য করতে পারবে না, আর চাচা চাচিও রাজি হবে না কোনো গুন্ডার সাথে। কথা শেষ করতে পারে না বেলি, তার আগে একটি শক্ত পুরুষালী হাতের চিহ্ন তার গালে ফুটে ওঠে। হতবাক হয়ে বেলি অগ্নির দিকে তাকায়। এরই মাঝে আরেক গালে থাপ্পড় বসিয়ে দেয় অগ্নি। এবার আর টাল সামলাতে পারলো না, বেলি ছিটকে নিচে পড়ে যায়। নিচে পড়তেই হু হু করে কেঁদে ওঠে। দু গাল ব্যথায় টনটন করছে। নিচে পড়ায় হাত আর হাঁটুতেও ব্যথা পেয়েছে। এরই মাঝেই শুনতে পায় অগ্নির ক্রোধ মিশ্রিত কণ্ঠস্বর, আমারে মোকা পাইছ? পীড়িত করবার সময় মনে ছিল না আমি গুন্ডা? এমন মনে হয়েছে আমি গুন্ডা? বেইমানি করবার চাস? আমিও দেখবার চাই তুই কেমনে আমারে নিকা না করস। বলে বেলির বাহু ধরে টেনে দাঁড় করালো তার সামনে। হাসা কথা ক, বেইমানি করবার চাস? এরপর বেলিও রেগে গেল, তাই সেও চিৎকার করে বলল, এই তোর ভালোবাসা? এই তোর বিশ্বাস? যা, আমিও দেখব তুই কেমনে আমাকে বিয়ে করিস। মরে যাব তাও তোকে বিয়ে করব না। আমি কিন্তু হাঁচে মাইরে ফেলামো। মার, আমি কি না করছি? বলে বেলি অগ্নির পকেট থেকে পিস্তল বের করে অগ্নির হাতে ধরিয়ে নিজের মাথায় টাক করে ধরে বলল, নে মার। যে ভালোবেসে বিশ্বাস না করতে পারে তাকে বিয়ে থেকে মরাই ভালো। অগ্নি হাতের পিস্তল বেলির মাথায়
তার হাত দিয়ে বেলি ধরে রেখেছে নিচের কপালে। অগ্নি শুকনো ঢোক গেল। এই মেয়েকে মারার সাধ্য তার আছে? মুখে যতই বলুক, কিন্তু সে কখনো তার বেলি ফুলকে মারতে পারবে না। অগ্নি পিস্তলটা হাতে নিয়ে ফেলে নিজের চুল খামচে খাটে বসে পড়ে। বেলি ফের পিস্তল তুলে নিয়ে ধরিয়ে দেয় অগ্নির হাতে। কি হলো, মারবি না? মেরে ফেল, তোর তো মানুষ মেরে অভ্যাস আছে। আমি আর তেমন কে? ইউসুফ ভাই ঠিকই বলে, আমার মরণ তোর হাতেই লেখা আছে। নিশ্চুপ অগ্নি। হঠাৎ বেলি তেজ মিশ্রিত কণ্ঠে বলল, আসলে আমার তোর মতো পাপিকে ভালোবাসাই উচিত হয়নি। তোকে ভালোবেসে নিজের পাপি হওয়া, তাও বলিস আমি তোকে ভালোবাসি না। তাহলে আমার বেঁচে থেকে লাভ আছে? বেলির কথায় অগ্নি নিজের ভুল বোঝে। এতক্ষণে নীরবতা ভেঙে অগ্নি বেলির দিকে তাকিয়ে বলল, আমারে মাফ করে দে। আমি তোর চিন্তায় এই 3 দিনে পাগল হয়ে যাইতেছিলাম। কত কল দিছি তোরে, তুই ধরস নাই। আর না তো ভার্সিটি থেকে আসোস। দেখ, ওই দিন রাতে হয়তো একটা ভুল করে ফেলাইছিলাম, তাই বলে এমনি শাস্তি দেওয়ার মানে হয়? কালকে রাতে 3টে বাজে তোর ইসুফ ভাই কল দিয়ে কইল তোর নিকা ঠিক হয়েছে। আমার মাথায় রক্ত উঠে গেছিল। আমি তখনই বার হয়ে আসছিলাম, কিন্তু নিচের মেন গেটে লাগাই না ছিল। মাপ চাইলেই হয়ে গেল? এতক্ষণ কি কি বলছো ভুলে গেছো? তো আমি কি করতাম? তোর ওই শয়তান ভাই আমার মাথা নষ্ট করে দিছিল। ভাইয়ার নামে কিছু বলবা না, উনি আমার ভালো চাই তাই এমন বলেছে। কি কইবার চাস? আমার লগে নিকা হইলে তোর লগে খারাপ হইব? আমি সেভাবে বলছি না, শুধু বললাম ইউসুফ ভাই ভয় পায় যদি তোমার সাথে বিয়ের পর তুমি আমাকে কষ্ট দাও, তাই। একবার নিকা হইতে দে, তোর ভাইরে দেখায় দিব আমি কত স্বামী হইতে পারি। হ্যাঁ, তা তো দেখলামই। এখনই মারো, তাহলে বিয়ের পর কি করবে? অগ্নির নজর এবার বেলির গালে যায়। মেয়েটার গাল দুটো রক্তিম বর্ণ ধারণ করেছে। থাপ্পড়ের জন্য উদ্বিগ্ন হয়ে বেলিকে নিজের আরো কাছে বসিয়ে জিজ্ঞাসা করে, বেশি ব্যথা করতেছে? বিশ্বাস কর, আমি তখন নিজের মধ্যে ছিলাম না। আমার ভুল হয়ে গেছে। ইস, হয়েছে। আর আলগা পিড়ি দেখাতে হবে না। বলার পর বেলি ফের ঠোঁট উল্টেই বলে, তবে তোমার হাত খুব শক্ত, দেখো ব্যথায় টনটন করছে গাল দুটো। অগ্নি অসহায় দৃষ্টিতে তাকায় বেলির দিকে। এরপর বলে, তোরও দোষ আছে। এই 2 দিন কল ধরস নাই কেলা? প্রথম দিন লজ্জায় ধরিনি, কিন্তু পরে চাচা বিয়ের কথা বলায় প্যারায় ছিলাম। তারা আমার জন্য ছেলে দেখেছে। আমি বলেছি এখন বিয়ে করব না, তাও জোর করে যাচ্ছে। কি করব কিছুই মাথায় আসছে না। চাচা চাচি তো আমাকে ছোট থেকে মানুষ করেছে। চাচি আমাকে সহ্য করতে না পারলেও চাচা তো আদর করেছে। তার বিরুদ্ধে যেতেও পারছি না আমি। তবে আমি বুঝে যাচ্ছি, তুমি টেনশন করো না, চাচা আমার কথা শুনবে, আমার বিশ্বাস আছে। যা করার কর, তবে আমি ছাড়া অন্য কাউরে আমি তোর ছায়াটাও মারবার দেব না, মনে রাখিস। আর আজকে যা হয়েছে মাথায় রাখিস, ভুলিস না। বেলি হতবাক হয়ে তাকায় অগ্নির দিকে। অবাক সুরে বলে, একটু আগে মাপছে, আবারও হুমকি দিচ্ছ? হুমকি দিছি নাকি? সাবধান করলাম এই আর কি। বেলি তেরা চোখে অগ্নির দিকে তাকায়। এরপর বলে, আচ্ছা ঠিক আছে, হলাম সাবধান। বলেন, আপনি নাস্তা খেয়ে যাবেন? এই দরকার নাই, তোর কিছু বানানো লাগবো না। আমি বাইরের থেকে কিছু নিয়ে আই। গালে বেশি করে পানি ঢাল, এখনো লাল হইয়া আমার কলজে আঘাত করতেছে। বলে অগ্নি রুম থেকে বেরিয়ে যায় খাবার আনতে। আর বেলি গালে হাত দিয়ে চলে যায় ফ্রেশ হতে। অন্ধকার ঘেরা ঘর। যখন কেউ আসে হালকা আলোটি জ্বলে, চলে গেলে আবার নিভিয়ে দেয়। খাবারের ব্যবস্থা সেই পাউরুটি আর পানি। অন্ধকার রুমে থাকার কারণে পিলার আন্দাজ করতে পারে না কতদিন ধরে সে এখানে পড়ে আছে। এখানে না আসে সূর্যের আলো, না আসে চাঁদের আলো। এই কয়েকদিন নিজের পাপের কথা মনে করে অনেক অশ্রু বিসর্জন দিয়েছে সে। সেও তো কত মানুষকে এভাবে কষ্ট দিয়ে মেরেছে। এখন সে নিজেই কঠিন মরণ যন্ত্রণায় ভুগেছে। পুরো শরীর জ্বালায় পোড়া হচ্ছে। তার শরীর বিভিন্ন অংশে একটু একটু করে এসিড দেওয়া হয়েছে। যখন হালকা আলো জ্বলে তখন নিজের দিকে তাকিয়ে ভয়ে শিউরে ওঠে। কত বিশ্রী দেখাচ্ছে দাগগুলো। এখান থেকে কি আর মুক্তি মিলবে না তার? তার ভাবনার মাঝে দরজার খোলার আওয়াজ পায়। সেদিকে তাকাতেই দেখতে পায় সেই ভয়ঙ্কর মানুষটিকে।
তার কষ্ট উপভোগ করে উম্মাদের মতো মানুষের কাছে আসতেই অনুরোধের স্বরেই বলে, আমাকে ছাইরা দে, আমার লগে এমন করতাছস কেলা? ঘরের লাইট জ্বালিয়ে দিয়ে আগন্তুক ভুরু কুঁচকে তাকায় তার দিকে, এরপর বাঁকা হেসে ঠান্ডা সুরে শুধায়, মাসুম বাচ্চাটা যেন কিছুই জানে না। সে যাই হোক, এখন আসল কাজে আসা যাক। এত প্যাচার আমার ভালো লাগে না। দেখ, আমারে ছাইরা দে, যা চাবি আমি তাই দিব। সত্যি? যা চাইবো দিবি? হ, খালি একবার ক তোরা কি লাগবো। আগন্তুক তার সামনে এসে হিসিয়ে কারোর নাম নিয়ে তাকে চাইতেই বিল্লাল অবাক চোখে তাকিয়ে বলল, ও ও তোর কি হয়? আগে দে, পরে বলবো কি হয়। মরা মানুষে রে আমি কেমনে আনমু? না আনতে পারলে তুই মর। বলে বিল্লালের প্যান্টের উপরে তার গোপন অঙ্গে এসিড ঢালিয়ে দিল। আবারও ঘর জুড়ে ছড়িয়ে পড়ল ভয়ঙ্কর সেই চিৎকার। আগন্তুক সামনে দাঁড়িয়ে উপভোগ করছে সেই মুহূর্ত। চোখে তার প্রতিশোধের আগুন, যেই আগুন ধ্বংস করবে পাপীদের। বাঁকা হেসে বিড়বিড় করে বলে, আমি এক ধ্বংসকারী পাপী, যে ধ্বংস করে পাপীদের। অগ্নি, বিলালকে তুমি আটকে রাখছো? এসব আজারে পেঁচাল পারতে এই রাতে তুই আমার কল দিছস? তো কি করব, আমার মাথায় এই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। তুমি আটকালে সত্যি কথা বলো। ওই বিল্লালের খবর চাই না তোর কি? আর কখনো যদি তোর মুখে ওর নাম শুনি তাইলে তোর খবর আছে, কইয়া দিলাম। এখন কল রাখ। বলে কল কেটে দিয়ে অগ্নি ফের ঘুমানোর চেষ্টা করে। মেয়েটা তার মাথা গরম না করে শান্তি পায় না। এই রাতে তার শত্রুর খোঁজ তার কাছে জানতে চাচ্ছে। পুরান ঢাকার শীর্ষ সন্ত্রাসী বিল্লালের ক্ষত বিখ্যাত মরদেহ উদ্ধার, অভিযোগের তীরে ডান হাত অগ্নি। পুরান ঢাকার কুখ্যাত সন্ত্রাসী বিল্লালের দীর্ঘ 1 মাস নিখোঁজ থাকার পর অবশেষে তার ক্ষত বিখ্যাত মরদেহ নদীর ধার থেকে উদ্ধার করা হয়েছে। স্থায়ী সূত্রে জানা যায়, মরদেহর প্রায় অর্ধেক অংশ এসিড দিয়ে পুড়িয়ে ফেলা হয় এবং শরীরের বিভিন্ন অঙ্গ ছিন্ন ভিন্ন করে নৃশংসভাবে হত্যা করা হয়। মুখমণ্ডলের একটি অংশ পুড়ে গেলেও বাকি অংশের ভিত্তিতে মরদেহ শনাক্ত করা সম্ভব হয়। এই ঘটনার জন্য বিল্লালের পরিবার তার এক সময়কার ঘনিষ্ঠ সহযোগী অগ্নির দিকে অভিযোগের আঙুল তুলেছে। জানা গেছে, একসময় অগ্নির বিল্লালের ডান হাত হিসাবে মনে করা হলেও সাম্প্রতিক তাদের মধ্যে অভ্যন্তরীণ বিরোধী তৈরি হয়েছিল। যদিও বিল্লালের একাধিক শত্রু ছিল, তবুও চলমান বিরোধীদের কারণে তদন্তের প্রাথমিক পর্যায়ে অগ্নিকে আটক করে পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে। বিস্তারিত জানতে চোখ রাখুন আমাদের পরবর্তী প্রতিবেদনে। এই শোনো না, প্রতিদিন ভালোবাসার নতুন নতুন গল্প পেতে ও শুনতে চাইলে আমাদের আলোর ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও, কেমন? অগ্নি, লোহার শিকড়ে ওপাশে শুয়ে আছে অগ্নি। বেলির ডাক শুনে উঠে দাঁড়ানোর চেষ্টা করে, তবে উঠতে গিয়েও পড়ে যায় পায়ের আঘাতের কারণে। শ্যামবর্ণ শরীরের বিভিন্ন অংশে মারের চিহ্ন। অগ্নির অবস্থা দেখে বেলি হু হু করে কেঁদে ওঠে। অগ্নি অনেক কষ্ট করে আবারও উঠে দাঁড়ায়। এরপর ধীর পায়ে এগিয়ে আসে বেলির কাছে, রক্তাক্ত হাত দিয়ে বেলির গাল স্পর্শ করে। কান্দাসুস খেলা? এসব মাইরে অগ্নির কিচ্ছু হয় না, আর চিন্তা করিস না। এখানে আমারে বেশি দিন আটকে রাখবার পারবো না। আমার খুব ভয় করছে। আমার পর বিশ্বাসটা? খুনের মামলায় ফেসেছো তুমি, এখান থেকে বের হওয়া এত সহজ না। আমার দম বন্ধ হয়ে আসছে। এই এই কান্দিবি না, কইলাম না আমার ওরা বেশি দিন আটকে রাখবার পারবো না। তোমাকে ছেড়ে থাকা আমার পক্ষে সম্ভব না। বেলি ফুল। অগ্নি আদরের সুরে ডেকে ওঠে। বেলি মাথা তুলে তাকাতেই শান্ত সুরে বলে, এখন বাড়ির যা, সাবধানে থাকবি। আমি শিয়াব ওগরে কইয়া দেবো তুলে দেখে রাখতে। ওদের উপর এত বিশ্বাস করো? কেলা, ওরা তোর সাথে খারাপ কিছু করছে নাকি? না। তাহলে তুই অগরে দেখবার পারস না কেলা? আমি সেভাবে বলিনি, তবে তুমি যে কাজের সাথে জড়িত সেখানে কাউকে বিশ্বাস করা ঠিক না। দেখ, আমি এখন এত কথা কইবার পারম না, যা বাড়ির যা। ওদের নিয়ে তোর কি ঝামেলা সেটা আমি পরে দেখুম। আর একটু থাকি? না, বাড়ির যা, এই কয়দিন বাড়ির থেকে বাইর হইবি না। বেলি হাত বাড়িয়ে অগ্নির পুরো মুখচ্ছিরি হাত বুলিয়ে দেয়, এরপর সেখান থেকে চলে যায়। বিকেলবেলা বেলির মাথা
বেশ ব্যথা করছিল, তাই চা বানিয়েছে। মাত্র 1 চামচ দিতেই দরজায় কড়া আঘাত করে কেউ। বেলি চা টেবিলে রেখে দরজার কাছে গিয়ে বলে, কে? বেলি, আমি তোমার ঋতু ভাবি। ঋতু বিল্লালের বউ, শিক্ষিত হওয়া, শুদ্ধ ভাষায় কথা বলে। বেলি হঠাৎ ঋতুর আগমনের কারণে বুঝতে পারল না। কিছুক্ষণ ভেবে বেলি দরজা খুলতেই দেখতে পায় সাদা শাড়ি পরা ঋতুকে। আজ আর গায়ে কোনো গয়না নেই, মুখটা মলিন। বেলি দরজার সামনে থেকে সরে বলে, ভিতরে আসেন ভাবি। ঋতু নৈশব্দে রুমে প্রবেশ করে পুরো ঘরটা ভালো করে প্রক্ষর করে তারপর সোফায় বসে পড়ে। বেলির ঘরটি বেশ বড়। রুমটি শৌখিনভাবে সাজানো হয়েছে। সোফা, আলমারি, ড্রেসিং টেবিল, খাট সবে আছে। এইসব রেখে ঋতু তাচ্ছিল্য হাসলো, গলা খাকারে দিয়ে ঠাস মারা সুরেই বলল, একজন এতিম মেয়ের ঘরে এত জিনিসপত্র, এসব মানা যায়? যাক, এসব দেখে বুঝলাম তোমাদের সম্পর্ক কোন পর্যন্ত গেছে। এমনি এমনি তো আর এত কিছু দেবে না, তাই না? আসলে ছেলে মানুষ এক জায়গায় গিয়ে আটকিয়ে যায়। ঋতুর কথায় ভোরু কুঁচকে তাকায় পেলি। ঋতু কিসের ইঙ্গিত দিয়েছে সে বেশ ভালো করে বুঝে গেছে। নিজের চরিত্রে আঙ্গুল তোলা সেও রেগে গেছে, তবে রাগ নিয়ন্ত্রণ করার চেষ্টা করলো সে। শান্ত সুরে বলে, এখানে আসার কারণ জানতে পারি? হ্যাঁ, দেখতে এসেছি তোমার সে নিমক হারাম প্রেমিকের শোকে কতটুকু কাতর হয়েছ। শব্দ করে হেসে ওঠে বেলি। এবার শান্ত সুরে বলে, বেলি এত সহজে কাতর হয় না ভাবি, বরং এখানে এসে আপনি নিজেই নিজের শোক দেখাচ্ছেন আমাকে। আমি বুঝি না একজন চরিত্রহীনা স্বামীর জন্য আপনার কিভাবে এত কাতরতা। আমি হলে তো তাকে নিজের হাতে খুন করতাম। বেলির কথা ঋতু নিজের কথার খেয়ে হারিয়ে ফেলে, তবু নিজে যাতে হেরে না যায় তাই বলে, তোমার অগ্নিও কিন্তু তাদের মতোই। কিন্তু চরিত্রহীন না। এত প্রেম আমিও দেখব কতদিন থাকে। তোমার জন্য আজ আমি বিধবা হয়েছি। তুমি যদি অগ্নিকে উল্টো পাল্টা কিছু না বলতা তাহলে এমন হতো না। আমি যা বলেছি সত্যি বলেছি, এখানে এতে দোষের তো কিছু নেই। আসলে তোমার কোনো দোষ নেই। আপনি এখন এই মুহূর্তে এই বাড়ি থেকে বেরিয়ে গেলে আমি খুশি হব। বেরিয়ে যাওয়ার কথা বলায় ঋতুর গায়ে লাগলো, তাই সে উঠে দাঁড়িয়ে বলল, সত্যি বলতে এই খেলায় আমরা কেউই ভালো না, তবে কিছু মানুষ প্রকাশ্যে খারাপ আর কিছু মানুষ আড়ালে। যেমন আপনি আড়ালে রাখাল। বেলি, আমার বাড়িতে আমি কারো চিৎকার চেঁচামেচি সহ্য করব না, তাই আমি উল্টা পাল্টা কিছু করার আগে আপনি সম্মান সহিত বেরিয়ে গেলে খুশি হব। ঋতু অপমান সহ্য করতে না পেরে সেখান থেকে চলে যায়, তবে যাওয়ার আগে বলে, পারলে তোমার অগ্নিকে জেল থেকে বের করে দেখিও। বেলি সে কথা কানে নেই না। দরজার সামনে গিয়ে ছিটকিরি লাগাবে, সেই সময় রাকিব দরজার সামনে এসে দাঁড়ায়। বেলি ক্রোধ মিশ্রিত কণ্ঠেই বলে, তোর আবার কি চাই? তোর সাহস তো কম না আমাকে তুই কই রাখস? কেন? তোকে তুই করে বললে কি এমন হবে? রাকিব রেগে বলে, জানোস আমি তোরে কি করবার পারি? কি করবি? গায়ে হাত দিবি? সাহস থাকলে আমার হাতটা টাচ করে দেখাতো। তোরে। বেলি রাকিবের পুরো কথা শেষ করতে না দিয়ে ঠাস করে দরজা লাগিয়ে দেয়। রাকিবের হাত দরজার সামনে থাকায় হাতে ব্যথা চিৎকার করে ওঠে। বেলি ফের দরজা খুলে রাকিবের হাত বের করার সুযোগ দিল। রাকিব হাত বের করতেই পুনরায় দরজা লাগিয়ে দেয়। বাহির থেকে রাকিবের চিৎকারের আওয়াজ শোনা যাচ্ছে, তবে সে সেদিকে পাত্তা না দিয়ে চায়ের কাপ হাতে তুলে নেয়। চা ঠান্ডা হয়ে যাওয়ায় মেজাজ গরম হয় তার। কাপটা ছুঁড়ে মারে নিচে। আজকাল কিছুই তার ভালো লাগছে না, সব কিছুই কেমন ওলট পালট লাগছে। আদালতে অগ্নির বিরুদ্ধে তেমন কোনো প্রমাণ পাওয়া যায়নি, যার জন্য রায় দেওয়া হয়েছে অগ্নিকে ছেড়ে দেওয়া হবে। অগ্নি সম্পূর্ণ নির্দোষ, তার বিরুদ্ধে বিন্দু মাত্র প্রমাণ নেই। তাকে যে জেল থেকে ছাড়ানোর জন্য শাহাবুদ্দিন অনেক টাকা খরচ করেছেন এবং অবশেষে সে সফলও হয়েছেন। অগ্নি আদালত থেকে বের হতেই বেলি দৌড়ে এসে তার বুকে ঝাঁপিয়ে পড়ে। অগ্নি 2 কদম পিছিয়ে গিয়েও নিজেকে সামলিয়ে নেয়। বেলির মাথায় হাত বুলিয়ে বলে, দেখছোস, কইছিলাম না আমারে আটকে রাখবার পারবো না। আমি তোকে খুব মিস করেছি। তুই ধারণাও করতে পারবি না এই কয়দিন আমার উপর দিয়ে কি গিয়েছে। এইটাই শেষ, আর কখনো তুই আমার লাগিয়া কষ্ট পাবি না। আমি তোর পিছনে ছায়ার মতো লাগিয়ে থাকুম এখন থেকে।
অন্ধকারে ছায়াও গায়েব হয়ে যায়। কিন্তু আমি কখনো গায়েব হব না, দেখে লোস। একটা কথা বলবো? হ্যাঁ, কই হালা। তোর ভাষায় বলি কেমন? আরে জলদি কই হালা। চল নিকা কইরা হালাই। চল নিকা কইরা হালাই। স্তব্ধ হয়ে গেল অগ্নি। সে কি ঠিক শুনলো নাকি ভুল? বেলি তাকে বিয়ে করবে বলেছে। অস্পষ্ট স্বরেই বলল, কি কইলি আবার ক। বললাম তো একবার। কথাটি বলে বেলি লাজুক হেসে অন্যদিকে তাকায়। অগ্নি ফের শুধায়, আবার ক, আমি আমার হুনবার চাই। বেলি অগ্নি চোখের দিকে তাকিয়ে লাজুক হেসে বলে, চল নিকা কইরা হালাই। অগ্নি এবার লাফিয়ে উঠল, আশেপাশে তার লোকদের দিকে তাকিয়ে। তোরা হুনছোস? তোকে ভাবি কি কইছে? এই সবাই নিকাহর আয়োজন কর। এই শুক্রবার আমাকেও নিকাহ হইব ধুমধাম কইরা। উফ, এমন করছো কেন? আশেপাশের মানুষ কি ভাববে? কি ভাববো? যা ভাবনের ভাবুক। এই অগ্নি মানুষের কথায় কান দেয় না। আচ্ছা মানলাম, এখন বাসায় চলো। তোমার জন্য আজ অনেক কিছু রান্না করছি। দেখো তো জেলে থেকে শরীরের কি অবস্থা করেছো। পেরা নিস না, 2 দিনের মধ্যে আবার আগে মতো ফিটফাট হয়ে যাবো। এখন চলো। এই বাড়িটা একটু বেশি বড় হয়ে যায় না? বেলি আর অগ্নি নিজেদের জন্য নতুন বাড়ি দেখেছে। বিয়ের পর তারা নতুন বাড়িতে উঠবে, সবকিছু নতুন থাকবে। আর সকালে অগ্নি কল দিয়ে বলল একটি বাড়ি দেখেছে সে, যা তার বেশ পছন্দ হয়েছে। বেলি এসে রুম দেখে অবাক। 2টি রুম, মাঝে আবার একটি ডাইনিং রুমে আছে। পুরান ঢাকার বাড়ি মূলত রং করা হয় না এই বাড়িটির বাইরে রং ছাড়া, তবে ফ্ল্যাটের সদ্য রং করানো হয়েছে দেখেই বোঝা যাচ্ছে। নিশ্চয়ই অগ্নির কথায় রং করানো হয়েছে। বুঝতে অসুবিধা হলো না বেলির। বড় কই, ঠিকই তো আছে। 2 জন মানুষ 2 রুমের ফ্ল্যাট কেন নিব? 1 রুম নিলেই তো হয়। এত কথা কোস কেন? পুরো মহল্লা ঘুইরা এইটাই আমার পছন্দ হয়েছে, তাই এইটাই নিমো। আচ্ছা ঠিক আছে নাও, এখন চলো, বিয়ের শাড়ি কিনতে হবে তো। হ্যাঁ চল। হাই রাকিব, এখানে এসে কেমন লাগছে? আগন্তুকের ঠাট্টার সুরে বলা কথা শুনে রাকিব রেগে বলে, তোর সাহস দেখে আমি তা শেখাইতেছি, একবার খালি আমার হাত কইলা দে, তোর কি করি। কর কাঁপিয়ে হেসে ওঠে আগন্তুক। নিজের হাসি থামিয়ে অদ্ভুত সুরে বলে, হাতের বাঁধন খুলে দিব? হ, সাহস থাকলে খোল। আচ্ছা খুলছি। বলে আগন্তুক সেখান থেকে চলে যায়। ফিরে আসে হাতে একটি কুড়াল নিয়ে। রাকিব আগন্তুকের হাতে কুড়াল দেখে ভয়ে ভয়ে জিজ্ঞাসা করে, এরা দিয়া কি ক আ। খড় কাঁপিয়ে চিৎকার করে ওঠে রাকিব। তার ডান হাত বরাবর কূপ মেরেছে আগন্তুক। রাকিবের ছটফটারের মাঝে বাম হাতের কূপ মারে আগন্তুক। এরপর শান্ত স্বরে বলে, যা, তোর হাত খুলে দিয়েছি, এখন কর আমার সাথে কি করবি। আমিও দেখতে চাই তুই কি করতে পারিস। কথাটি শেষ করতে আগন্তুকের মুখে ক্রোধ ফুটে ওঠে। ফের রাগান্বিত সুরেই বলে, এই হাত দিয়ে কত মানুষ মেরেছিস হিসেব আছে? কত মেয়ের ইজ্জত নিয়েছিস হিসেব আছে? এখন পারলে এগুলো করে দেখা, যা। রাকিব কিছু বলতে পারে না, ব্যথায় সে কাতরাচ্ছে। এখন এভাবেই পড়ে থাক, মরে গেলে তোর ভাগ্য ভালো, আর বেঁচে থাকলে তোর ভাগ্য খারাপ। বলে আগন্তুক 2 কদম সামনে গিয়ে ফের পিছনে সরে যায়। উফ, একটা শাস্তি দিতে তো ভুলেই গেছি। বলে তার হাতে থাকা ছুরিটি রাকিবের চোখে ঢুকিয়ে দেয়, ফের বের করে আরেকবার ঢুকিয়ে দেয়। কারোর দিকে কুনজর দেওয়ার আগে বোঝা উচিত এর প্রতিফলন কেমন হবে। এখন যাই, বাই বাই। বলে সেখান থেকে চলে যায়। ফুরফুরে মেজাজ, যেন কত আনন্দের কাজ করছে সে। কইলাম লাল শাড়ি কিনবার, আর তুই কিনলি কালা। এই কালা শাড়ি কে নিকা হইতে পরে ক। কেউ পরে না, আমি পরবো। এখনো কি ওই শাড়ি নিয়েই ঝগড়া করবে আমার সাথে? ঝগড়া কই করলাম? কইলাম লাল শাড়ি পরলে ভাল লাগতো। আচ্ছা বাদ দে, তোর ইচ্ছা আমার কি। আর তোর চাচা চাচি কি হাসায় আইব না? না, রাগ করে আমাকে ব্লক লিস্টে ফেলে রেখেছে। তবে ইউসুফ ভাই আসবে। ওই হালাই না আইলেও চলবো। এই তুমি কি বললা? কি এমন কইছি? ওই দিন মনে নেই কি প্যাঁচ লাগাইছিল? আরে এইসব বাদ দাও, উনি আমার ভাইয়ের মতো, তাই না আসলে আমার খুব খারাপ লাগবে। আচ্ছা আহুক,
আর মাত্র 2 দিন, তারপর তুই সম্পূর্ণ আমার। জানি। এখন রাখি, কাজ আছে। আচ্ছা রাখ। বেলি সবেমাত্র ঘুমানোর জন্য বিছনা ঠিক করে শুয়েছে, এরই মাঝে অগ্নির কল আসে। সে ভুরু কুঁচকে তাকায়। সেই সময় তো অগ্নির কল দেওয়ার কথা না, তাহলে হঠাৎ কল দিল কেন? এইসব ভেবে কল রিসিভ করে। কি হয়েছে, এত রাতে কল দিলি যে? নিচে নাম। এখন? হ্যাঁ নাম। কিন্তু কেন? আরে নামতে কইছি, নাম না। এত কথা কস কেলা? আচ্ছা, আসছি। বেলি নিচে নেমে দেখে অগ্নি বাইকের সামনে দাঁড়িয়ে আছে। তাকে দেখে অগ্নি এগিয়ে আসে। বেলি তেজি সুরে শোধায়, কি হলো, এত রাতে বাড়ির সামনে কি করছো? কালকে জানি কি? কি আর হবে, আমাদের বিয়ে নাকি ভুলে বসেছো? যে নিখয়ের জন্য এতদিন অপেক্ষা করলাম, সেই নিখয়ের কথা ভুলে যাবো? কইতেছোস? তাহলে কি বলবা, সরাসরি বলো। আমাকেও কেউ তো নাই যে আয়োজন করব। কালকে কিছু মানুষ থাকবো নিখয়েতে। এখন একটা জিনিস পালন না করলে তোর আবার যদি আফসোস থাকে, তাই ওইটা পালন করতে আইলাম। বেলি ভুরু কুঁচকে তাকায়। এখন আবার এই পাগল লোক কি পালন করবে? কি পালন করতে চাও? অগ্নি হাতের পিছন থেকে একটি বাটি সামনে আনলো। বাটির ঢাকনা খুলতেই হলুদ দেখতে পেল বেলি। হলুদ লাগাতে এলাম তোর গায়ে। মজা হচ্ছে আমার সাথে? এই রাতের বেলায় মাঝ রাস্তায় এখন তুমি হলুদ মাখামাখি খেলবা? আরে রাগস খেলা, খালি তোর গায়ে একটু হলুদ লাগাই জামুকা। পেলে কই এই হলুদ? এত কিছু তোর জানান লাগতো না, এখন হলুদ লাগাইতে দে, আমি জামুকা। বেলি গাল বাড়িয়ে দেয় হলুদ লাগাতে। অগ্নি আলতো হাতে বেলির গালে কপালে হলুদ লাগিয়ে দেয়। এইবার আমার পালা, দাও আমিও লাগাবো। বলে বেলি জোর করে হাত থেকে হলুদ নিয়ে অগ্নির সারা মুখে লাগিয়ে দেয়। এইটা কি করলি? বেলি হেসে সেখান থেকে চলে যায়। যাওয়ার আগেই বলে, হলুদ মোবারক। বেলি যেতে অগ্নির মুখের হলুদ রুমাল দিয়ে পরিষ্কার করে সেখান থেকে চলে যায়। শুক্রবার বেলি আর অগ্নির বিয়ের দিন। তাদের বিয়ের আয়োজন করা হয়েছে তাদের নতুন বাড়িতে। বিয়েতে মানুষ বলতে অগ্নির কিছু লোক, পাড়ার কিছু মুরব্বী আর বেলির পক্ষ হতে ইচ্ছুক। অগ্নির পরনে সাদা রঙের পাঞ্জাবি আর পাজামা, মাথায় আওলা ঝাওলা চুলগুলো আজ পরিপাটি করে আঁচড়িয়ে সাইড করে রেখেছে। হাতে হাত ঘড়ি, আজ আর কালো রঙের ব্রেসলাইট পরেনি। শ্যামবরণের অগোছালো পুরুষটিকে আজকে বেশ গোছানোভাবে সেজেছে। মুখে তার বর্বর ভাব ফুটেছে। বেলি সকাল থেকে পার্লারে। এইদিকে অগ্নি অপেক্ষা করছে সে কখন আসবে। কাজী সাহেবও এসে পড়েছে। অগ্নি এবার মেজাজ গরম হচ্ছে, তাও নিজেকে সামলাচ্ছে সে। এই মেয়ে সব সময় তাকে অপেক্ষা করাতেই হবে। অগ্নি ফের কল লাগায় বেলির ফোনে। এমন সময় দরজার কাছ থেকে শুনতে পায় নুপুরার চুরির ঝনঝন শব্দ। সেদিকে তাকাতেই অগ্নি স্তব্ধ হয়ে যায়। তার চোখ আটকে যায় বেলিকে বধূ বেশে দেখে। মেয়েটি কাল পর্যন্ত ঝগড়া করেছিল কালো শাড়ি পরবে বলে, অথচ আজ ঠিকই টকটকে লাল রঙের শাড়ি পরেছে। হাত ভর্তি লাল কাঁচের চুড়ি, গলায় পাথরের সেট, কানে ঝুমকা, সিঁথিতে টিকলি, চুলগুলো খপা করা, মাথায় গোল্ডেন কালারের উড়না, কপাল পর্যন্ত দেওয়া। হাজির মেয়েটার সৌন্দর্য উতলে পড়ছে। অগ্নিমোহিত চোখে তাকিয়ে আছে। বেলির ফ্রেন্ডরা বেলিকে নিয়ে ঘরে ঢুকে চুপায় বসিয়ে দিল। অগ্নিকে থ মেরে থাকতে দেখে অগ্নির উদ্দেশ্যে ইউসুফ বলল, কি ব্যাপার, বিয়ে করার ইচ্ছে চলে গেছে নাকি? ইউসুফের কথায় অগ্নির হুঁশ ফিরে। ইউসুফের দিকে ভুরু কুঁচকে তাকায়। শুধুমাত্র বেলির জন্য সে একে সহ্য করে, না হলে এতদিনে 7 আসমান পাঠিয়ে দিত। কারণ ছাড়াই তার পিছনে এভাবে পড়ে থাকে। আজ তো একটা বেয়াদব। বোনের জামাইকে কিভাবে সম্মান দিতে হয় এইটুকু আদব কায়দা নেই। নিজের ভেতরে ক্রোধ অগ্নির নিজের মাঝে রেখে মুখে হাসি রেখা ফুটেই বলল, বিয়ে করার ইচ্ছা যাইব কে কেলা শালা বাবু? উল্টা বিয়ার লাইগা আমার পরানটা ফাল ফাটতেছে। দেন বুকে হাত দিয়ে। এইখানে আপনার বোনের মাথা রাখবার লাইগা আনচান আনচান করতেছে বুক খান। ইউসুফ বিড়বিড় করেই বলল, নির্লজ্জ। অগ্নি শুনেও নাচনার ভান করে বেলির ওপর পাশে বসে পড়ে। এরপর উচ্চশিত সুরে বলে ওঠে, কাজী সাহেব বিয়ে শুরু করেন, এমনি মেলা দেরি হয়ে গেছে, আর বেশি দেরি হইলে আমার মেলা মুসিবত হইব। কাজী সাহেব বিয়ে পড়ানো শুরু করে।
বেলি কবুল বলতে সময় নিলেও অগ্নি ঝটপট কবুল বলে ফেলে। বিয়ের পরে সবাইকে মিষ্টি দেওয়া হয়, এরপর সবাইকে খাবারে কাচ্চি দেওয়া হয়। সবাই খাওয়া দাওয়া করে যে যার মতো চলে যায়। অগ্নিও কিছু কাজে বাইরে যায়। বেলি নিজের জন্য বরাদ্দ করা রুমে গিয়ে হতবাক হয়ে যায়। পুরো রুমে বেলি ফুল আর গোলাপ দিয়ে সাজানো হয়েছে। বেলি চারপাশে নজর বোলালো, নিজের মনের ভিতরে অনুভূতি নিজে বুঝতে ব্যর্থ সে। শ্রাবণের প্রথম বৃষ্টি প্রকৃতিকে রাঙিয়ে তোলে সবুজের নতুন আঁচড়ে। একটি নতুন জীবনের সূচনায় আনে স্নিগ্ধতার আলতো স্পর্শ। বৃষ্টির ফোঁটে নরম টুপটাপ শব্দের সঙ্গে বারান্দায় ঢুকে আসে হিমশীতল বাতাসে কমল পরশ। বেলি গা থেকে অনেক আগে গয়নাগাটি খুলে ফেলেছে। চুমুকের নেই তাকে বৃষ্টি বের করে আনে ছুঁয়ে যাওয়া লোভে। সে উৎফুল্ল হৃদয়ে দুহাত মেলে বৃষ্টির নিকট আত্মসমর্পণ করে। হঠাৎ শাড়ির তলদেশে উন্মত্ত উদরে ঠান্ডা স্পর্শে বেলির কায়া কেঁপে উঠল। পুরুষালী স্পর্শ তার নিকট নতুন হলেও গায়ের গন্ধ ভীষণ আপন। অগ্নি বেলির ঘাড়ে দগ্ধের চিহ্ন এঁকে রাগান্বিত কণ্ঠেই বলল, এটা মেলা বড় অপরাধ বেলি ফুল। তুই আমার, তোরে আমার আগে অন্য কেউ ধরবে কেলা? বেলি মিষ্টি হেসে বলল, এখন বৃষ্টির সঙ্গে হিংসা করবে? আলবাত করুম। বৃষ্টি তো আমার শুধু ছুতে পারবে, কিন্তু নিয়ে যেতে পারবে না। আমি তো তোমারই। অগ্নি বেলির ঘাড় থেকে প্রতিটা বৃষ্টির ফোঁটা অধর দিয়ে শুষে নিয়ে পড়ল। তবু আমি হিংসা করুম বেলি ফুল, তোর গায়ে পড়া প্রতিটা ফোঁটারে। বেলি খেল হারিয়ে শরীরের পর অগ্নির উপর ছেড়ে দিল। অগ্নি সযত্ন নিজের সঙ্গে বেলিকে মিশিয়ে নেয়। বেলি কাঁপা কাঁপা কণ্ঠে বলল, করছোটা কি? তোর শরীর থেকে বৃষ্টির প্রতিটা বিন্দু মুছে ফেলছি। পাগল হয়ে গেলে? পাগল তো সেদিন থেকে আইছিলাম, যেদিন থেকে তোর প্রেমে পড়ছি। চারপাশে নিস্তব্ধতা ঘিরে ধরল, শুধু দুজনের শ্বাস প্রশ্বাসে শব্দ শোনা যাচ্ছে। হঠাৎ অগ্নি ফিস ফিস করে বলল, বেলি ফুল, হুম? আজ যদি না মানে আজ যদি বেলি অগ্নির অস্থিরতা ঢের বুঝতে পারল। হালকা হেসে সে অগ্নির সম্মুখে ঘোরের শক্ত বাঁধনে জড়িয়ে ধরে বলল, আমি পুরোটাই তোমার। জিজ্ঞেস করছো কেন? সাথে সাথেই অগ্নি বেলিকে পাজা কলে তুলে নিল। আমার জীবনে সবকিছুর আগে আমার বেলি ফুল, তোর অনুমতি ছাড়া কিছুই করুম না। তুই আর একবার ক। ধুর, সব কিছুর উত্তর দিতে হয় না। তাহলে তোর নীরব সম্মতি ধরুম। বেয়াদব। অগ্নি উচ্চস্বরে হেসে বেলিকে বিছনায় শুয়ে দেয়। তাদের ভালোবাসাকে পরিপূর্ণ স্বীকৃতি দিতে মরিয়া হয়ে ওঠে। চাঁদও যেন লজ্জায় মেঘের আড়ালে ঢেকে পড়েছে। নতুন সকালের সূত্রপাত। অগ্নি আর বেলির নতুন জীবনের শুরু। আজ থেকেই তাদের সংসার জীবন শুরু। গভীর ঘুমে আচ্ছন্ন অগ্নি। হঠাৎ মুখে রোদের আলো পড়ায় চোখ মুখ কুঁচকায় বিরক্তিতে, তবু চোখ খুলে না। এর মাঝে মুখের উপর পানি ছিটা পড়তেই থরফরিয়ে উঠে বসে। অগ্নির এমন প্রতিক্রিয়ায় বেলি খিলখিল করে হেসে ওঠে। বেলি হাসিতে অগ্নির চোখ আটকে যায়, এক দৃষ্টিতে তাকিয়ে থাকে তার দিকে। অগ্নির চাহনি দেখে বেলি হাসি থামিয়ে দেয়। মুহূর্তেই লজ্জারা হানা দেয় তার মুখে। এইদিকে তাকিয়েই বলে, যাও ফ্রেশ হয়ে আসো। কাছে তোর একটু আদর করে যাই। আমি কি বাচ্চা নাকি যে আদর করবা? হুম, এটা তো বড় গো আদর। এই আদর শুধু বউকে করা লাগে। উফ, এসব কথা বলবে না, কেমন যেন লাগে। এখন যাও ফ্রেশ হয়ে আসো। না, আগে একটু জড়ায় ধরে লই। বলে বেলির দিকে এগোতে রইল। বেলি পিছিয়ে যায়। এই, একদম না। আমি গোসল করেছি, তুমি এখন আমাকে ছোবে না। আগে গোসল করে আসো, যাও, নাহলে খবর আছে। যে মাইয়া জামাইয়ের আদর বোঝে না, সে মায়ের লাগে সংসার করাই লস। বলতে বলতে অগ্নি ওয়াশরুমে যাচ্ছিল। যাওয়ার আগে শুনতে পেল বেলির ক্রোধে মিশ্রিত কণ্ঠ। এই, তুমি কি আমার সাথে ঝগড়া করতে চাচ্ছ? আমি কিন্তু আজকে ঝগড়া করতে চাচ্ছি না, তাই আমাকে রাগাবে না। আবারও সে একই ঘর, একইভাবে বেঁধে রাখা হয়েছে, তবে মানুষটি ভিন্ন। তুফা নিজের শরীরের সম্পূর্ণ শক্তি দিয়ে চেষ্টা করছে বাঁধন খুলতে, তবে পাচ্ছে না। অন্ধকার করে হঠাৎ আলো জ্বলে উঠল। আলো জ্বলতেই সামনে তাকালো সে। সামনে তাকিয়ে দেখতে পায় পরনের জ্যাকেট, হাতে গ্লাভ আর মুখে মাস্ক পরে একজন দাঁড়িয়ে আছে। মানুষটি ধীর পায়ে তার দিকে এগিয়ে আসলো। হাতে তার ছোট ধারালো ছুরি। এসে আঘাত হানলো তার হাতের রগের উপর। একের পর এক ছুরি দিয়ে আঘাত করছে। এদিকে তুফান চিৎকার করছে ঘর ফাটিয়ে। আগন্ত এক সময় থেমে গেল, তপ্ত শ্বাস নিয়ে বলল,
কেমন লাগছে? বিস্মিত চোখে থাকায় তুফান অস্পষ্টে বলে। ভা বাকি কথা শেষ করতে পারে না, তার আগে তার গলার রগ বরাবর আঘাত করে আগন্তুক। তারপর তেজি সুরে বলল, আজকে আমার অনেক কাজ আছে, তাই তোকে বেশি শাস্তি দিয়ে মারতে পারলাম না। হায় আফসোস।